এই মহাবিশ্বে তুমি এমন কোনো বস্তু খুঁজে পাবে না যাদের তলটা একদম মসৃণ থাকে বা একদম স্মুথ থাকে। যেমন খেয়াল করে দেখো, আমি এখানে একটা বাক্সকে কোনো একটা বাসার ভিতরে ফ্লোরের উপরে রেখেছি এবং তারপরে তাকে টানা শুরু করেছি। তো যখন আমি বাক্স এবং ফ্লোরের যে সংযোগস্থলটা আছে সেটাকে জুম ইন করলাম, তখন জুম করে দেখতে পাচ্ছি আমাদের এখানে বাক্সের তলটা সম্পূর্ণ মসৃণ না, এবং ফ্লোরের যে তলটা আছে যার উপর বাক্সটা বসে আছে সেটাও কিন্তু সম্পূর্ণ মসৃণ না। তার মানে এখানে অনেকগুলো ছোট বড় খাঁজ দেখা যাচ্ছে। তাহলে তুমি যে কোনো একটা বস্তু নিয়ে কাজ করো না কেন, সেটার তলটাকে তুমি যতই মসৃণ মনে করো না কেন, তার মধ্যে অবশ্যই ছোট বড় অনেকগুলো খাঁজ আছে। তো যখন এরকম খাঁজ থাকবে, তখন একটা বস্তুকে আরেকটা বস্তুর উপর যদি এভাবে টানা শুরু করি অথবা ধাক্কা দেওয়া শুরু করি যদি, তখন এই ছোট বড় খাঁজগুলো একে অপরের সাথে মিশে যায় এবং তারা একত্রে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট বাধা তৈরি করে। তার মানে তুমি মহাবিশ্বে কোনো বস্তুর তলকে মসৃণ তো পাচ্ছই না, তার উপরে তুমি যদি কোনো একটা বস্তুকে অপর একটা বস্তুর উপর দিয়ে পিছলে নিয়ে যেতে চাও, বা বলা যায় একটা বস্তুর তলের উপর আরেকটা বস্তুকে রেখে তুমি যদি টেনে নিয়ে যেতে চাও, অবশ্যই এই ছোট বড় তলগুলো কি করবে, মানে এই ছোট বড় অংশগুলো একে অপরের উপরে বসে একদম খাপে খাপে মিলে যাওয়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা বাধা তৈরি হবে এবং এই বাধার জন্য তোমাকে এক্সট্রা কিছু ফোর্স বা এক্সট্রা কিছু বল প্রয়োগ করতে হবে যাতে আমাদের বস্তুটা সামনে যায় অথবা পেছনে যায়। তো এই যে আমরা একটা বাধা দেখতে পাচ্ছি, ছোট বড় অংশগুলো একে অপরের উপর বসে যাচ্ছে, এই জন্য এই বাধাটার নামই হচ্ছে আমাদের ফ্রিকশন বা ঘর্ষণ। তাহলে চলো আমরা এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ সম্পর্কে জানবো। তাহলে ঘর্ষণ হচ্ছে আমরা এমন একটা ঘটনা দেখতে পাচ্ছি যেখানে একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে যদি চলতে শুরু করে বা চলতে চায়, তখন তার মধ্যে যে বাধাটা কাজ করে তাদের মধ্যে, ওটা আসলে ঘর্ষণ। তাহলে ঘর্ষণ হচ্ছে একটা কাহিনী, বা বলা যায় ঘর্ষণ হচ্ছে একটা ঘটনা। যেমন তুমি দেখতে পাচ্ছ আগের মতো করে দুইটা জিনিস আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ধরো এটা আমাদের গ্রাউন্ড বা ভূমি, এবং আমি ভূমির উপর কোনো একটা বস্তুকে রেখেছি, ধরো ভরের কোনো একটা বস্তুকে রেখেছি। রাখার পর আমি দেখতে পাচ্ছি বস্তুটা কিন্তু স্থির আছে। এখন বস্তুটা স্থির থাকার কথা না, কেননা আমরা জানি পৃথিবীতে আশেপাশের থেকে বাতাসের প্রবাহ হয়। তো বাতাসটা যদি বস্তুটাকে এভাবে ধাক্কা দেয় কোনো একটা নির্দিষ্ট বলে, ধরো এ পরিমাণ বলে, তাহলে বস্তুটা কিন্তু ছুটে চলে যাওয়ার কথা। যদি আমাদের এখানে বস্তুর তল এবং আমাদের এই ফ্লোর বা ম্যাচের যে পৃষ্ঠ, এটা যদি 100% স্মুথ হতো বা একদমই যদি আমাদের মসৃণ হতো, তাহলে কিন্তু বাতাসের এই সামান্য ধাক্কাতে সেটা চলে যেত। বাট আমি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পৃথিবীতে এমন কোনো ঘটনা কখনোই ঘটে না। যেহেতু বাতাসের বাধা থাকার পরেও আমাদের বস্তুটা সামনে বা পেছনে আগায় না আমাদের পৃথিবীর যে ধর্ম আছে সে ধর্ম অনুসারে, তার মানে অবশ্যই এই সারফেসের মধ্যে কিছু একটা জিনিস কাজ করে। দ্যাট মিনস আমি তোমাকে যদি বলি আগের ঘটনা, যে আমাদের এখানে এই সারফেসটা যেটা আছে বস্তুটার, এই সারফেসটা আসলে মসৃণ না। কখনই 100% মসৃণ আমরা সারফেস পেতে পারি না। এবং বস্তুটা যেটার উপর বসে আছে তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট ভূমির উপর সে বসে আছে। এই ভূমির সারফেসটা কিন্তু এরকমভাবে ছোট বড় খাঁজ কাটা থাকে এবং এটা কখনোই 100% মসৃণ হতে পারে না। কিন্তু এই খাঁজগুলো এতটাই ছোট থাকে যেগুলো আমরা দেখতে পারি না। তো যেটা হয় সেটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, উপরে হচ্ছে আমাদের সেই বস্তুটা, নিচে হচ্ছে আমাদের সেই ভূমি। তাহলে উপরের এবং নিচের এই বস্তু দুটোর মধ্যে যে সারফেসটা আছে বা পৃষ্ঠটা আছে, তাদের মধ্যে এরকম ছোট বড় অনেকগুলো খাঁজ থাকে। এবং যখন একটা খাঁজ আরেকটা খাঁজের উপর আটকে থাকে, ওই আটকে থাকার জন্য আমাদের এখানে আর মসৃণ বা স্মুথ জিনিসটা কাজ করে না। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা খাঁজ আরেকটা খাঁজের সাথে একদম সম্পূর্ণভাবে আটকে আছে। এখন সবসময় যে সম্পূর্ণভাবে আটকে থাকে তা না, কিছু অংশ হয়তো আটকে থাকতে পারে, কিছু অংশ হয়তো নাও আটকে থাকতে পারে। বাট যতটুকু আটকে থাকুক না কেন, আমাদের ওভারঅল এখানে একটা বাধা তৈরি হয়। কীরকম বাধা আমি একটু বলি। তো ধরো আমাদের এখানে এফ পরিমাণ বল আমি কথার কথা প্রয়োগ করলাম কোনো একভাবে, আমি ধাক্কা দিলাম আর কি বস্তুটাকে, ভরের বস্তুটাকে। তাহলে বস্তুটার কোন দিকে যাওয়ার কথা? অবশ্যই সামনের দিকে যাওয়ার কথা। হ্যাঁ, সে হচ্ছে সামনের দিকে যাবেও, বাট সামনের দিকে সে যে যাবে সে এফ পরিমাণ বল নিয়ে কিন্তু যেতে পারবে না। তাকে অবশ্যই এফের চেয়ে কম পরিমাণ একটা বল নিয়ে যেতে হবে, কেননা এই পৃষ্ঠের মধ্যে একটা বাধা সে খাচ্ছে। তার মানে এই বাধাটা খাচ্ছে যে সে, এই বাধাটাকে আমরা বলতে পারি ঘর্ষণ। তো খেয়াল করে দেখতে পাচ্ছি এখনও সেম অবস্থা, আমরা দুইটা তল বা দুইটা পৃষ্ঠ দেখিয়েছি এবং তাদের মাঝে এরকম ছোট ছোট কিছু খাঁজ থাকে, এবং এই খাঁজগুলোর জন্য আমি বলতে পারি একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে ঠিকঠাক মতো চলতে পারে না। এখন তুমি বিপরীত ঘটনা ধরতে পারো। ধরো তুমি এখানে বস্তুটাকে স্থিরভাবে রেখেছো, দ্যাট মিনস আমাদের ভরের বস্তুর উপর আমি এখানে কোনো বল প্রয়োগ করিনি। তো যদি আমি বল প্রয়োগ না করি ভরের বস্তুর উপর, তারপরে তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু এদিক ওদিক নড়ছে না। এর মেইন কারণটা হচ্ছে আমাদের এখানে
খাপে খাপে এই ছোট বড় অংশগুলো মিলে গেছে। তো যখন এরকম ছোট বড় অংশগুলো খাপে খাপে মিলে যাবে তখন বস্তুটা স্থির থাকবে। এবং একই সাথে আমি যদি এখানে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ বল এ প্রয়োগ করি, তারপরেও কিন্তু আমাদের এখানে বস্তুটা স্থির থাকতে পারে। তার মানে তুমি মহাবিশ্বে এমনও কিছু বস্তু দেখেছো, যেমন তোমার টেবিলের উপর যদি কোনো একটা বই থাকে, তুমি যদি বইটাকে আস্তে একটু ঠেলা দাও তারপরে কিন্তু সে নড়বে না। তুমি যদি আরেকটু জোরে ঠেলা দাও তারপরে কিন্তু সে নড়বে না। বাট ফাইনালি তুমি যদি জোরে একটা ধাক্কা মারো তখন কিন্তু আমাদের বইটা নড়ে যায়, বা বলা যায় বইটা মুভ করে। তো এই টোটাল ঘটনা আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা বস্তুকে স্থিরভাবে রাখার জন্য বা স্থিতি জড়তায় রাখার জন্য অবশ্যই একটা জিনিস কাজ করে, একটা বাধা কাজ করে, সেটা হচ্ছে ঘর্ষণ। তাহলে ঘর্ষণ বলতে আমরা একদম সংক্ষেপে যেটা বুঝবো সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু অপর একটা বস্তুর সাথে একই সংস্পর্শে থাকে, দ্যাট মিনস ওই দুটো বস্তুর তল একটা আরেকটার সাথে যখন সংস্পর্শ অবস্থা থাকে বা টাচ করা অবস্থা থাকে বা স্পর্শ করা অবস্থা থাকে, তখন ওই দুটো বস্তুর মাঝে আমি যদি যে কোনো একটা বস্তুতে গতি তৈরি করতে চাই, তাহলে ওই গতির বিরুদ্ধে একটা বাধা তৈরি করে নির্দিষ্ট জিনিস, এবং ওই জিনিসটাকে আমরা বলে থাকি ঘর্ষণ। আর এখানে ঘর্ষণ জিনিসটার জন্য যে বলটা কাজ করে বস্তুর উপর, সেটাকে বলা হয় ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ হচ্ছে একটা ঘটনা যার জন্য হচ্ছে বস্তুটা সামনে যেতে বা পেছনে যেতে একটা বাধা হয়, তার মানে বাধাটা হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ। আর এই বাধাটা দেয় যে বল, সেই বলটাকে আমরা বলে থাকি ঘর্ষণ বল। এখন সবসময় মনে রাখবে ঘর্ষণ বলটা হচ্ছে কোনো একটা বস্তুর গতির বিপরীতে কাজ করে। যেমন কথার কথা, আমি এখানে এম ভরের বস্তুটাকে আমি যদি বল প্রয়োগ করে সামনে নিয়ে যেতে চাই, হতে পারে সেটা পুশ অথবা হতে পারে সেটা পুল, যে কোনো বল তুমি ধাক্কাও দিতে পারো অথবা টানও দিতে পারো। তো এফ বল প্রয়োগ করে আমি যখন বস্তুটাকে সামনে নিয়ে যেতে চাইবো, তখন ঘর্ষণ বলটা ঠিক তার বিপরীতে কাজ করবে এই বস্তুর উপর। তার মানে এই বস্তুর উপর বিপরীত দিকে একটা বল কাজ করবে, যেটাকে ঘর্ষণ বল বা এফএস হিসেবে ডাকা হয়। এবং আরেকটা মজার কথা হচ্ছে, ঘর্ষণ বলটা বস্তুর ঠিক তল বরাবর ট্যানজেন্ট হিসেবে কাজ করে বা স্পর্শকের মতো কাজ করে। তো বিষয়টা কীরকম আমি একটু বলি। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বস্তুটা তল আছে, দ্যাট মিনস তুমি এই বস্তুটার দিকে তাকাও। উপরে আমাদের একটা তল আছে, ধরো উপরে বস্তুটা হচ্ছে এ, আর নিচে যে বস্তুটা এটা হচ্ছে বি। এখন আমি এই বস্তুটাকে ধাক্কা দিলাম এফ বলে, তার মানে সেই এফ বল ধাক্কা পেয়ে সামনে আগানোর চেষ্টা করবে, কিন্তু এই বস্তুটা ঠিক তল বরাবর একদম স্পর্শকের মাধ্যমে বিপরীত দিকে ঘর্ষণ বল বা এফএস কাজ করবে। তার মানে এফএসটা হচ্ছে সবসময় দুটো বস্তু যে তলের মাধ্যমে যুক্ত থাকে ওই তলের স্পর্শক বরাবর কাজ করে বা ট্যানজেন্ট বরাবর কাজ করে। তার মানে আমি এখানে যে তীর চিহ্নটা দিয়েছি এটা আসলে বই খাতাতে দেওয়া হয়, দ্যাট মিনস টেক্সট বইতে দেওয়া হয়। আসলে আমাদের এখানে এফএসের যেই তীর চিহ্নের মান বা তীর চিহ্নের যে দিকটা, এটা একদম এই তল বরাবর দিতে হবে। দ্যাট মিনস আমাদের এম ভরের যে বস্তুটা আছে এই বস্তুটা তল বরাবর ঠিক অ্যাপ্লাইড ফোর্স বা যেই দিকে আমরা বল প্রয়োগ করেছি তার বিপরীত দিকে আমাদের এখানে ঘর্ষণ বল বা এফএসটাকে দেখাতে হবে। এখন এখানে একটা মজার কথা আছে, সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা অনেকে ধরতে পারো না। সেটা হলো কি, সেটা হচ্ছে অনেকটা প্রতিক্রিয়া বলের মতো। দেখো আমরা এখানে দুইটা সারফেস দেখতে পাচ্ছি, এ এবং বি সারফেস। এখন আমি যে ঘর্ষণ বলটা পেলাম এটা কী জন্য পেলাম? এটা আমি পেয়েছি বি বস্তুর জন্য, কেননা আমাদের বি বস্তুটা এ বস্তুটার উপর বসে আছে এবং এ বস্তুটা চাচ্ছে সে যেন সামনের দিকে এফ নিয়ে আগায়, দ্যাট মিনস এফ পরিমাণ বল নিয়ে আগায়। তাহলে এফ পরিমাণ বল আমি যখন এই বস্তুর উপর অ্যাপ্লাই করব, এই বস্তুটা সামনে এগিয়ে যাচ্ছে। তো সামনে যখন এই বস্তুটা এগিয়ে যাবে তখন বি বস্তুটার মাথা খারাপ হয়ে যাবে, কেননা বি বস্তুর সাথে আমাদের এখানে এ বস্তুটা এরকম লক করা অবস্থায় ছিল। লক করা মানে হচ্ছে কি, ছোটো বড় অংশগুলো একে অপরের সাথে খাঁজে খাঁজে মিলেছিল। তো ওই মুহূর্তে এই বস্তুটার উপরে বি বস্তুটা একটা বল প্রয়োগ করবে ঠিক সারফেস বরাবর, সেটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল বা এফ অফ এস। তাহলে এতটুকু আমরা মোটামুটি জানলাম। তাহলে এফ অফ এস যেটা, এটার পরিচয় হচ্ছে যে বস্তুটাকে আমি ধাক্কা মারব কোনো একটা তলের উপর রেখে, ওই তলটা যেই বল প্রয়োগ করবে আমাদের ওই গতির বিরুদ্ধে, ওই বলটাই হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল বা এফ এস। এখন এই বস্তুটা কি একটা ধাক্কা ফেলো, যে ধাক্কাটা হচ্ছে পেছনের দিকে কাজ করে, দ্যাট মিনস তার উপরে প্রযুক্ত বলের পেছনের দিকে এফএস কাজ করে। তাহলে এই বস্তুটা কি বসে থাকবে? অবশ্যই বসে থাকবে না। আমাদের এই বস্তুটা এখন অনেক বেশি পরিমাণ রেগে আছে। সে কী করবে? সে বি বস্তুর এই তল বরাবর সামনের দিকে, অর্থাৎ আমাদের এফএসের বিপরীত দিকে সেম পরিমাণ আরেকটা বল অ্যাপ্লাই করবে, এবং এটা হচ্ছে কি আমাদের এখানে ঘর্ষণ বল। তাহলে এই কনসেপ্টটা কিন্তু অনেকে তোমরা জানো না। এখানে আসলে ঘর্ষণ বল বা যে কোনো বল পেয়ার হিসেবে কাজ করে, মানে জোড়া হিসেবে কাজ করে। তাহলে তুমি এই মহাবিশ্বে যতগুলো ঘর্ষণ বল দেখবে প্রত্যেকটা ঘর্ষণ বলের একটা করে পেয়ার বা জোড়া থাকে। এবং একই সাথে ঘর্ষণ বল কখনো একটা নির্দিষ্ট বস্তুর উপর কাজ করে না। যে দুটো বস্তু একে অপরের সাথে স্পর্শভাবে থাকে, দুটো তলকে স্পর্শ করে রাখে, ওই দুটো বস্তুর উপরই কিন্তু ঘর্ষণ বল কাজ করে। যেন আমি দেখতে পাচ্ছি এখানে এই বস্তুটার উপর বি বস্তুর ঘর্ষণ বল হচ্ছে এফ অফ এস, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এই বস্তুর উপর
বি বস্তুর ঘর্ষণ বল। আমি এটাকে এ থেকে বি তীর দিলাম। তো আমি একটা কাজ করি, আমি এটাকে কীভাবে প্রকাশ করি, এ বি দিয়ে প্রকাশ করি। দেখো তাহলে এফ অফ এস এ বি মানে হচ্ছে এ বস্তুর উপর বি বস্তুর তো ঘর্ষণ বল, এবং আমি এখানে যেটা লিখেছি বিপরীত দিকে এটাকে আমি প্রকাশ করব হচ্ছে বি এ। তো বি এ মানে হচ্ছে কি বি বস্তুর উপর এ বস্তুর ঘর্ষণ বল। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘর্ষণ বল একটা পেয়ার বা জোড়া হিসেবে কাজ করে। এই জন্য আমি বলতে পারি আমাদের এখানে ঘর্ষণ বল পেছনের দিকে যেটা কাজ করছে এটা হচ্ছে অ্যাকশন বা ক্রিয়া। দ্যাট মিনস আমরা এই ঘর্ষণ বলটাকে বলতে পারি অ্যাকশন বল অথবা ক্রিয়া বল। আবার এখানে পেছনের দিকে যে বলটা কাজ করছে এটাকে আমরা বলতে পারি রিয়াকশন বা প্রতিক্রিয়া। তো দেখো তো অ্যাকশন রিয়াকশন চলে আসলো, ক্রিয়া প্রতিক্রিয়া চলে আসলো, তার মানে এখানে কি নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করে। তাহলে ঘর্ষণ বল অবশ্যই পেয়ার বা জোড়া তৈরি করে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঘর্ষণ বল অবশ্যই দুইটা তলের মধ্যেই কাজ করবে। তুমি দেখতে পাচ্ছ এফ এস এ বি এটা আসলে কাজ করে এ বস্তুর তলের মধ্যে, এবং এফ এস বি এ এটা কাজ করে বি বস্তুর তলের মধ্যে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট যে ঘর্ষণ বল দুইটা সারফেসের মধ্যে কাজ করবে। থার্ড পয়েন্ট হচ্ছে ঘর্ষণ বল সবসময় ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাধ্যমে কাজ করে। দ্যাট মিনস একটা ঘর্ষণ বল যদি হয় আমাদের অ্যাকশন, তাহলে অপর ঘর্ষণ যে বলটা আছে সেটা অবশ্যই হবে কি রিয়াকশন। যেমন আমি এখানে তোমাকে দেখাচ্ছি নিচের ছবিতে, যেমন এফ বলে তুমি যদি কোনো একটা বস্তুকে ধাক্কা মারো তাহলে ঠিক উপরের সারফেসে পেছনের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে এফএস, এবং তার জন্য নিচের সারফেসে সামনের দিকে আরেকটা ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে এফএস। তার মানে দুইটার মানে কী হবে, সেম হবে। তার মানে সবসময় মনে রাখবে আমাদের টেক্সট বইগুলোতে যেগুলো দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের এই এফ বলের বিপরীতমুখী বল হিসেবে এফএসটাকে ধরা হয়, এবং এভাবে আসলে ম্যাথগুলো করা হয়। হ্যাঁ, এভাবে ম্যাথ করার যে কোনো সমস্যা নেই, বাট আমাদের এফ বল যেটা বা ধাক্কাজনিত যে বলটা এটা এবং এফএস যেটা ঘর্ষণ বল এটা আসলে ক্রিয়া প্রতিক্রিয়া না। দ্যাট মিন্স এফএস মানে এফ বলটাকে বা তোমার হাত দ্বারা প্রযুক্ত বলটাকে তুমি যদি ক্রিয়া ধরো কখনোই এফএস কিন্তু প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে না। বেসিক্যালি দুইটা ঘর্ষণ বল একে অপরের সাপেক্ষে প্রতিক্রিয়া ক্রিয়া বল হিসেবে কাজ করে। দ্যাট মিন্স বি বস্তুর উপর এ বস্তুর যেই প্রতিক্রিয়া বা এ বস্তুর উপর বি বস্তুর যে প্রতিক্রিয়া এগুলো হচ্ছে আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে এখান থেকে আমাদের একটা বিষয় ক্লিয়ার করতে হবে, কখনোই আমাদের প্রযুক্ত বল যেটাকে আমি এফ দিয়ে প্রকাশ করি এবং যেটা হচ্ছে ঘর্ষণ বল দ্যাট মিনস এফএস, এরা কখনোই আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে না। এবং কেন করবে না এটার একটা মেইন রিজন আছে, আমি একটু বলি। তুমি জানো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া বল কিন্তু দুইটা ভিন্ন বস্তুর মধ্যে কাজ করে। এখন তুমি যখন এফ বলে কোনো একটা বস্তুকে ধাক্কা মারবে ওই বস্তুটা কিন্তু তোমার হাতে বিপরীত দিকে একটা ধাক্কা মারবে, তাই না? আমি একটু দেখাই। দেখো তুমি ধরো এফ বলে প্রথম বস্তুটাকে ধাক্কা মেরেছো, আচ্ছা আমি একটা কাজ করি, হ্যাঁ এটাতে দেখাই। তো তুমি এফ বলে প্রথম বস্তুকে ধাক্কা মেরেছো, তোমার হাত বরাবর ওই বস্তুটা বিপরীত দিকে সেম পরিমাণ বলে তোমাকে ধাক্কা মারবে। তার মানে এই যে তোমার হাতের মধ্যে একটা প্রতিক্রিয়া বল আসছে এটাই আসলে সত্যিকার অর্থে রিয়াকশন বা প্রতিক্রিয়া। কিন্তু এই পরিমাণ ধাক্কাটা যখন আমাদের এই বস্তুর উপর আমি হাত দিয়ে তৈরি করব তখন এই বস্তুটা নিচের সারফেসের সাপেক্ষে পেছনের দিকে এফএস পরিমাণ একটা বল অনুভব করবে, যেটাকে আমরা বলে থাকি ঘর্ষণ বল। এবং তারপরে ওই বস্তুটাও এই সারফেসের উপর বিপরীত দিকে একদম তল বরাবর আরেকটা এফএস বল কাজ করাবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এখানে এফএস। তাহলে এটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ বলের প্রতিক্রিয়া বল। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে টোটাল ব্যবস্থাতে 4টা বল কাজ করে। আমি যদি হুটহাট আরেকবার বলি তোমাদেরকে, আমি হাত দিয়ে এফ পরিমাণ বল অ্যাপ্লাই করলাম, এই বস্তুটা আমার হাতের উপর এফ পরিমাণ বল অ্যাপ্লাই করেছে। তাহলে আমাদের এখানে প্রথম এফ পরিমাণ বলটা হচ্ছে কি অ্যাকশন, এবং বস্তুটা যখন আমার হাতে এফ পরিমাণ বল অ্যাপ্লাই করেছে এটা হচ্ছে আমাদের রিয়াকশন বা আর। এবং যখন আমাদের বস্তুটা সামনে আগানো শুরু করেছে তখন নিচের সারফেসটা বস্তুর উপর পেছনের দিকে এফএস পরিমাণ বল অ্যাপ্লাই করেছে। তার মানে এফএস পরিমাণ বলটা হচ্ছে কি এখানে অ্যাকশন, এবং এই অ্যাকশনের জেরে আমাদের উপরে থাকা বস্তুটাও নিচের সারফেসের মধ্যে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করেছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এখানে রিয়াকশন। তাহলে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা করে টোটাল 4টা থাকে, এবং এটাই তোমাকে মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এফ বল এবং এফএস বল দুটোটাই কিন্তু আমাদের নির্দিষ্ট বস্তু দ্যাট মিনস এম ভরের বস্তুর উপর কাজ করে। তুমি একটু খেয়াল করে দেখো, আমি এখানে এম এর কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখতে কেমন জানি লাগছে। ওকে, তো এম ভরের বস্তুর উপর যদি দেখো তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথমে হাত দিয়ে এম ভরের বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করেছি, আবার নিচে থাকে সারফেসটাও আমাদের এম ভরের বস্তুর উপর এফএস পরিমাণ ঘর্ষণ বল অ্যাপ্লাই করেছে। তাহলে একটা বস্তুর উপর যখন সেম মানে কি বলবো একটা সেম বস্তুর উপর যখন দুইটা বল কাজ করবে তখন এই দুইটা বল কখনোই অ্যাকশন রিয়াকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। তাহলে আমাদের এখানে এফ এবং এফএস এরা কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া না, এরা হচ্ছে ভিন্ন ধরনের বল। বাট আমি যদি বলি এখানে এফএস এবি এবং এফএস বিএ এরা আসলে সত্যিকার অর্থে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে বা অ্যাকশন রিয়াকশন ফোর্স হিসেবে কাজ করে।
তো এবার যেটা দেখবো সেটা হচ্ছে একটা ব্লকের উপর আমরা যদি বল প্রয়োগ করি, ব্লক মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে ঘর্ষণটা কিভাবে ডেভেলপ হয়, দ্যাট মিনস ঘর্ষণ বলটা কিভাবে ডেভেলপ হয় বা তৈরি হয় সেটা দেখব। প্রথমে দুইটা ছবি দেখায়, দেখো আমাদের এ আবার বি নম্বর ছবি দেওয়া আছে। তো এই নাম্বার ছবির মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা বস্তু চুপচাপ বসে আছে এবং যখন সে চুপচাপ বসে থাকবে নিচ বরাবর তার ওজন কাজ করবে এফজি, যেটাকে আমরা বস্তুর ওজন ধরে থাকি, ওজন বল। আর উপরের দিকে আমাদের এখানে একটা নর্মাল ফোর্স কাজ করবে বা প্রতিক্রিয়া বল কাজ করবে। এবং তুমি জানো প্রতিক্রিয়া বলটা ঠিক সারফেস থেকে উপর বরাবর কাজ করে, তার মানে এটা হচ্ছে আমাদের সারফেস থেকে পাওয়া বল। আর এই বস্তুটাকে পৃথিবী যেই বলে টানতেছে সেটা হচ্ছে কি তার ওজন বল। তো এটা হচ্ছে একদম স্বাভাবিক কন্ডিশন। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি বস্তুটার কোনো বেগ নেই। তার মানে আমাদের প্রথম কন্ডিশনের জন্য আমি লিখতে পারি বস্তুর বেগ হচ্ছে 0, বস্তুর মধ্যে কোনো ত্বরণও নেই, যেহেতু বস্তুটা চলছে না তার মানে ত্বরণ নেই, ত্বরণের মানটা হচ্ছে কি আমাদের 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কন্ডিশন। তো বেগটাকে তুমি ইচ্ছা করলে ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারো অথবা স্কেলার দিয়েও প্রকাশ করতে পারো, সমস্যা নেই। সেকেন্ড কন্ডিশন, দ্যাট মিনস বি নম্বর ছবিতে খেয়াল করে দেখো আমি বস্তুটাকে পেছন দিকে টানা শুরু করলাম অথবা পেছনের দিকে ধাক্কা দিলাম। কতটুকু বলে ধাক্কা দিলাম? আমি এফ পরিমাণ বলে ধাক্কা দিলাম। তো যখন আমি এফ পরিমাণ বলে ধাক্কা দিব তখন তার বিপরীত দিকে সমান ও বিপরীতমুখী একটা ঘর্ষণ বল তৈরি হবে। তার মানে আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে কোনো একটা বস্তু স্থির থাকার পর আমি যদি যে কোনো একটা দিকে তাকে ধাক্কা মারি তার বিপরীতে সমান মানের একটা ঘর্ষণ বল তৈরি হয়। তবে অবশ্যই আমরা হুট করে ধাক্কা দিব না, আমরা খুবই লোয়ার কোয়ালিটির বল প্রয়োগ করবো। দ্যাট মিনস এখানে এফের মানটা থাকবে খুবই কম, দ্যাট মিনস অনেক কম থাকবে, জাস্ট হালকাভাবে একটু আমরা বস্তুটাকে ধরবো এরকম আর কি। তাহলে এফের মান যখন অনেক কম, আমি দেখতে পাচ্ছি যতটুকু পরিমাণ বল দিয়ে আমি পেছনের দিকে ধাক্কা দিলাম বস্তুটাকে, অনেক কম একটা বল, ঠিক ততটুকু পরিমাণ বল আমাদের এখানে তৈরি হচ্ছে ঘর্ষণ বল হিসেবে এবং সেটা কিন্তু ঠিক বিপরীত দিকে এখানে কাজ করছে। তাহলে এটা হচ্ছে কি তোমাদের এখন মাথায় রাখতে হবে। তো এখন আমি কি করলাম, ধরো আমি এখন এই বলটাকে আরেকটু বাড়ালাম, দ্যাট মিনস কথার কথা ধরে না আমাদের এখানে এফ বলের মানটা কত আমি একটু ধরি। দেখো আমাদের এখানে এফ বলের মানটা আমি ধরে নিলাম হচ্ছে কথার কথা খুবই কম, 0.5 নিউটন ধরতে পারি। তো দেখতে পাচ্ছি 0.5 নিউটন অ্যাপ্লাই করার পরে বিপরীত দিকেও সেম 0.5 নিউটন বল আমাদের আসছে ঘর্ষণ বল অনুসারে। এবং তুমি জানো এই ঘর্ষণ বলটা আসলে কার কাজ? এটা হচ্ছে আমাদের এই যে সারফেসটার উপর বস্তুটা বসে আছে, এই সারফেস বা এই তলটা বস্তুটাকে এতটুকু বলে সামনের দিকে এখন ঠেলছে। তাহলে এটা হচ্ছে আমাদের সারফেসের ফোর্স যেটা বস্তুর উপর কাজ করে। অথবা বলতে পারি আমাদের এখানে বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে এম ভরের বস্তুর জন্য তার সারফেস বা গ্রাউন্ডটা যে পরিমাণ বল কাজ করছে সারফেস বরাবর, ওই বলের মানটা এখন হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল বা 0.5 নিউটন। এখন যেটা করবো সেটা হচ্ছে এফ বলের মানটা আরেকটু বাড়াবো। দেখো 3 নম্বর ছবি, সি নম্বর ছবিতে আমি কিন্তু এফ বলের মানটা এখন বাড়িয়ে কথার কথা 1 নিউটন করেছি, 0.5 থেকে শুরু করে 1 নিউটন করেছি। সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘর্ষণ বল যেটা সেটাও বেড়ে গিয়ে সরাসরি 1 নিউটন হয়ে গেছে। এর মানে হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বলটা অ্যাপ্লাইড ফোর্সের সাথে একদম সেলফ অ্যাডজাস্টিং করে, দ্যাট মিনস একজন আরেকজনের সাথে বলটাকে অ্যাডজাস্ট করে নেয় বা মিলিয়ে নেয়। তাই যদি হয় ঘটনা, আমরা একটা কাজ করব, আমরা আরেকটু বাড়বো এফ বলটাকে। তো তুমি 4 নম্বর অথবা ডি নম্বর ছবিতে দেখতে পাচ্ছ আমি এখানে 3 নিউটন করে ফেলেছি বলের মান, যেটা দিয়ে আমরা বস্তুটাকে পেছনের দিকে টানছি। একই সাথে দেখতে পাচ্ছি আমাদের ঘর্ষণ বলটাও বেড়ে গেছে, এটাও হয়ে গেছে 3 নিউটন পরিমাণ এবং এটাও সামনের দিকে কাজ করে, দ্যাট মিনস বিপরীত দিকে কাজ করে। তাহলে স্পষ্ট আমি বুঝতে পারলাম আমাদের যে পরিমাণ বল আমরা অ্যাপ্লাই করি বা প্রয়োগ করি কোনো একটা বস্তুর উপর, ওই বলের সাথে ঠিক মান রেখে বিপরীত দিকে আমাদের ঘর্ষণ বল কাজ করে ওই ব্লকের বা সারফেসের স্পর্শক বরাবর। দ্যাট মিনস এই যে আমরা এখানে ঘর্ষণ বলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কখনোই উপরে কাজ করে না, এগুলো সরাসরি কাজ করে ঠিক এই তল বরাবর। দ্যাট মিনস আমি এদিকে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তাহলে এই তল বা সারফেস বরাবর কিন্তু ঘর্ষণ বল কাজ করে। বাট তোমাদের বইগুলোতে বা টেক্সট বইগুলোতে ছবিগুলো এমনভাবে দেওয়া যেখানে আমাদের বলগুলোকে মাঝখান থেকে দেখানো হয়েছে এবং উপরের ছবিতে আমাদের সেম, আমাদের ঘর্ষণ বলটা ঠিক এই তল বরাবর কাজ করবে। 2 নম্বর ছবিতেও সেম কাহিনী, আমাদের এখানে ঘর্ষণ বলটা ঠিক এই তল বরাবরই কাজ করে। তাই যদি হয় ঘটনা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের অ্যাপ্লাইড ফোর্স যদি আমি এখানে 3 নিউটন করি তারপরেও কিন্তু আমাদের এখানে ঘর্ষণ বলটা তার সাথে মান অ্যাডজাস্ট করে ফেলছে। বাট এটা কতক্ষণ ধরে করবে? অবশ্যই একটা না একটা সময় তো এটা ব্রেক করতে হবে, তাই না? তো আমি ধরলাম প্রযুক্ত বলের একটা নির্দিষ্ট মানের পর আমাদের এখানে এই জিনিসটা ব্রেক করে ফেলেছে। তুমি ধরো আমাদের এখানে 5 নিউটন বল আমরা অ্যাপ্লাই করলাম পেছনের দিকে এবং 5 নিউটন বল অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘর্ষণ বলের রেঞ্জ ছিল 3 নিউটনের মতো। দ্যাট মিনস সে সর্বোচ্চ 3 নিউটন বলে বস্তুটাকে পেছনের দিকে আটকে ধরে রাখতে পারতো। বাট এখন আমি যেহেতু 3 নিউটনের থেকে বেশি পরিমাণ বল অ্যাপ্লাই করেছি, তাহলে আমাদের বস্তুটা ওভারঅল এদিকে যাওয়া শুরু করবে এবং এক্ষেত্রে এই বলের যে লব্ধিটা হবে সেটা কত হবে? 5 - 3, দ্যাট মিনস 2 নিউটন। তাহলে আমি বলতে পারি আমাদের বস্তুটা এখন 2 নিউটন বলে
পেছনের দিকে বা বলা যায় এফ বলের দিকে যাত্রা করবে। এবং তুমি জানো যেখানেই বল কাজ করে সেখানে ত্বরণ কাজ করে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে একটা ত্বরণ চলে এসেছে, যেটা হচ্ছে এ। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ঘর্ষণ বলটা কিন্তু এখন ফিক্সড, এর মানটা আর বাড়ানো সম্ভব না, কেননা এটা তার নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলেছে। দ্যাট মিনস 3 নিউটনের চেয়েও বেশি পরিমাণ বলে আমি এখন বস্তুটাকে পেছনের দিকে টানছি। তার মানে 3 নিউটন অবশ্যই এখানে কাজ করবে, বাট সেটা কোনো ইফেক্টিভ ওয়ে তৈরি করতে পারবে না। কেন? কারণ এখানে 5 নিউটনের এফ বল যেটা, এটা আমাদের এই 3 নিউটনটাকে ইউজ করে ফেলবে, বাকি 2 নিউটন দিয়ে সে পেছনের দিকে ব্লকটাকে নিয়ে যাবে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের এখানে এই ব্লকটা একটা নির্দিষ্ট ত্বরণ এই নিয়ে সামনে আগাতে থাকবে বা পেছনে আগাতে থাকবে। এখন আমার ইচ্ছে হলো কি আমি এখানে কোনো এই পরিমাণ ত্বরণ রাখবো না, আমি এই ব্লকটাকে একদম সমবেগে চালাবো। সমবেগে চালানোর জন্য কি করতে হবে? অবশ্যই ঘর্ষণ বল যতটুকু হচ্ছে সর্বোচ্চ হয়েছিল বস্তুটাকে স্থির রাখার জন্য, দ্যাট মিনস 3 নিউটন ছিল হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বল। যেহেতু এই সর্বোচ্চ ঘর্ষণ বলটা কী জন্য কাজ করে? যাতে বস্তুটা স্থির থাকে। তা আমি যদি ঠিক 3 নিউটন পরিমাণ বল ধরো এই এফের কাছে দিলাম এবং সেখান থেকে সামান্য কিছু পরিমাণ বাড়ালাম, একদমই সামান্য, তাহলে সামান্য কিছু পরিমাণও তুমি যদি বাড়িয়ে ফেলো 3 নিউটনের চেয়ে, তাহলে আমি বলতে পারি আমাদের এই ব্লকটা একটা সমবেগে চলা শুরু করবে। তার মানে আমি যদি বলি এখানে হচ্ছে 3 নিউটনের চেয়ে খুবই সামান্য কিছু বড় পরিমাণ বল তুমি যদি অ্যাপ্লাই করো এফ বলের মধ্যে, তাহলে সেটা কী করবে? এই 3 নিউটনের ঘর্ষণ বলকে ব্রেক করে ফেলবে বা ভেঙে ফেলবে, এবং বাকি অংশটুকু দিয়ে সে হচ্ছে একদম সমবেগে চলা শুরু করবে। এবং অনেকে এটাকে এমনভাবেও মডিফাই করেন যে অনেকে বলেন, মানে অনেক বইতে দেখেছি যে সরাসরি আমি যদি 3 নিউটন অ্যাপ্লাইও করি তাহলে কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে ব্লকটা সমবেগে চলতে থাকবে। তার মানে এটাও কখনো কখনো বাস্তব হয়। দ্যাট মিনস তুমি যদি ঘর্ষণ বল এবং হচ্ছে প্রয়োগকৃত বল সমান করে দাও, তখন কিন্তু একটা ভালো প্রবাবিলিটি থাকে যে বস্তুটা সমবেগে চলবে। তো যাই হোক, আমি এখানে বললাম জাস্ট 3 নিউটনের চেয়ে একটু বেশি পরিমাণ বাড়ালেই হবে, তখন আমাদের এই টোটাল বস্তুটা সমবেগে চলা শুরু করবে। তার মানে সমবেগে চললে কি থাকে না? ত্বরণ থাকে না। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যখন কোনো একটা বস্তু চলা শুরু করবে ওই মুহূর্তটাতে আমি বলতে পারি তার মধ্যে একটা নির্দিষ্ট ঘর্ষণ বল কাজ করে, যেটাকে আমি এফ কে হিসেবে লিখেছি। দেখো আমি এখানে ই এবং এফ নম্বর ছবিতে কিন্তু এফ কে রেখেছি। তাহলে এফ কেটা হচ্ছে এমন একটা ঘর্ষণ বল যেটা বস্তুটা চলাচল অবস্থায় কাজ করে। তাহলে তুমি দেখতে পাচ্ছ ই এবং এফ দুটোই হচ্ছে কি চলনশীল অবস্থা। ই নামক যে ছবিটা আছে তার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে বস্তুটা পেছনের দিকে এ ত্বরণে চলছে, আর এফ নামক ছবিটাতে দেখতে পাচ্ছি আমাদের বস্তুটা পেছনের দিকে ভি বেগ নিয়ে চলছে। যেহেতু এই দুটো ক্ষেত্রে বস্তুটা স্থির না, বস্তুটার মধ্যে নির্দিষ্ট বেগ আছে, নির্দিষ্ট ত্বরণ আছে, তার মানে এই নির্দিষ্ট বেগ এবং নির্দিষ্ট ত্বরণের জন্য আমি বলতে পারি আমাদের এই বস্তুর উপর নির্দিষ্ট এবং আলাদা একটা ক্যাটাগরির ঘর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা এখানে এফকে দিয়ে প্রকাশ করেছি। তো এফকে হচ্ছে অবশ্যই তখনই লিখব যখন আমরা দেখব বস্তুটা চলাচল করে। বাট আমরা এখানে এ বি সি ডি 4টা কেস দেখতে পাচ্ছি। এই 4টা কেসে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বস্তুটা চলাচল করতে পারছে না, এবং এই 4টা কেসের জন্য আমাদের এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে এফএস হিসেবে কাজ করবে। তার মানে একটা নাম হচ্ছে এফএস এবং আরেকটা নাম হচ্ছে কি আমাদের এফকে। তাহলে খুব সহজ কথা হচ্ছে, যখন কোনো একটা বস্তুকে তুমি একটা সারফেসের উপর রাখবে, রাখার পর যদি তুমি ওই বস্তুটাকে আস্তে আস্তে ধাক্কা দাও বা আস্তে আস্তে যদি টানতে থাকো, যদি বস্তুটা না নড়ে, যতক্ষণ পর্যন্ত বস্তুটা নড়বে না ততক্ষণ পর্যন্ত বস্তুর মধ্যে আমাদের এফএস নামক এই বলটা কাজ করবে। তাহলে এফএস নামক বলটা শুধুমাত্র কাজ করে কখন? যখন বস্তুটা স্থির অবস্থায় থাকে। আর যখনই বস্তুটা নড়া শুরু করবে, মুভ করা শুরু করবে, চলাচল শুরু করবে, হতে পারে বস্তুটা নির্দিষ্ট সমতরণে চলছে অথবা হতে পারে বস্তুটা নির্দিষ্ট সমবেগে চলছে, তখন বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই হচ্ছে কি আমাদের এখানে এফকে। তাহলে এফকে এটাকে বলা হয় গতীয় ঘর্ষণ, এবং এফএস এটাকে বলা হয় আমাদের স্থিতি ঘর্ষণ। তার মানে স্থিতি ঘর্ষণ হচ্ছে আমাদের এখানে স্ট্যাটিক ফ্রিকশন, এবং গতীয় ঘর্ষণ যেটা হচ্ছে আমাদের ডাইনামিক ফ্রিকশন অথবা কাইনেটিক ফ্রিকশন। তো এই ফ্রিকশনগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত একটা আলোচনা দেখব। তো সেগুলো নিয়ে জানার আগে তোমাদেরকে একটা দারুণ অ্যানিমেশন দেখাই, খেয়াল করে দেখো। আমাদের এখানে একটা মৌমাছি একটা নির্দিষ্ট বস্তুকে ঠেলা শুরু করেছে বা ধাক্কা মারা শুরু করেছে। তো একদম শুরুতে যখন সে ধাক্কা মেরেছে তখন সে ধাক্কার বিপরীতে কিন্তু একটা ঘর্ষণ বল তৈরি হয়েছে। তাহলে দেখো আমাদের সে ধাক্কা মেরেছে হচ্ছে এদিক বরাবর, এবং ঠিক তার পেছনে বিপরীত দিকে আমাদের একটা ঘর্ষণ বল বা এফএস কাজ করছে। তো এখানে আমাদের ধাক্কার মানটা যখন আস্তে আস্তে বাড়ছে, আমাদের ঘর্ষণ বলের মানটাও কি আস্তে আস্তে বাড়ছে, এবং একটা সময় পর আমাদের এখানে ঘর্ষণ বলের মানটা ম্যাক্সিমাম হয়ে গেছে, এবং ম্যাক্সিমাম বল হওয়ার পর আমাদের ঘর্ষণ বলটা কিন্তু আর কাজ করছে না। কেন? কারণ ওই ক্ষেত্রে আমাদের এফ বলের মানটা আমরা এতটাই বাড়িয়েছি যে সেটা সর্বোচ্চ ঘর্ষণ বলের সমান হয়ে গেছে। তারপরে আমি দেখতে পাচ্ছি বস্তুটা একটা নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করেছে। তার মানে অবশ্যই কোনো একটা ঘর্ষণ বলের ম্যাক্সিমাম রেঞ্জ থাকে বা ম্যাক্সিমাম সীমা থাকে। ওই সীমার মধ্যে আমি যদি কোনো একটা বলকে প্রয়োগ করি তাহলে আমাদের বস্তুটা কিন্তু চলবে না বা সামনে আগাবে না। বাট আমি যদি ঠিক
ওই সীমা পর্যন্ত কোনো একটা বল প্রয়োগ করি, তারপর হচ্ছে আমি যদি সামান্য একটু পরিমাণ বলটাকে বাড়াই, তখন আমি দেখতে পাচ্ছি বস্তুটা চলা শুরু করেছে। তাহলে এফের মানটা যখন এফএস এর সমান হবে, তখনও কিন্তু বস্তুটা আসলে চলবে না। বাট আমি যদি বলি এফের মানটা খুবই সামান্য পরিমাণ বাড়ানো হয়েছে এফএসের তুলনায়, তখন আমি দেখতে পাচ্ছি বস্তুটা সামনে চলা শুরু করেছে। তার মানে এখানে আমাদের ঘর্ষণ বল দুইভাবে কাজ করে। একটা হচ্ছে বস্তু স্থির থাকা অবস্থায় একভাবে ঘর্ষণ বল কাজ করে, আর বস্তুটা যখন গতিশীল হয়ে গেছে তখন কিন্তু আমাদের আরেকটা ঘর্ষণ বল কাজ করে, এবং বস্তুর যে বেগ অথবা ত্বরণ সেটা কিন্তু প্রযুক্ত বলের দিকেই হয়ে থাকে। তো তাই যদি হয় আমাদের এখানে অ্যানিমেশন, তাহলে চলো আমরা এখন বাকি জিনিসগুলো দেখে ফেলি। দ্যাট মিনস ঘর্ষণের প্রকারভেদগুলোকে দেখে ফেলি। মূলত 4 ধরনের ঘর্ষণ আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, তারপর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তো আমরা প্রথমে এই দুটো ঘর্ষণ নিয়ে একটু কথা বলি, তারপর বাকি দুটো ঘর্ষণ নিয়ে দেখব। স্থিতি ঘর্ষণ বিষয়টা হচ্ছে এরকম, যখন একটা বস্তু আরেকটা বস্তুর উপর বসে থাকে, দ্যাট মিনস একটা সারফেসের উপর যখন আরেকটা সারফেস থাকে, বা একটা তলের উপর যখন আরেকটা তল থাকে, তখন তারা যদি স্থির অবস্থায় থাকে, তাদের মধ্যে যদি কোনো আপেক্ষিক বেগ না থাকে, তবে তাদের মধ্যে যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। খেয়াল করে দেখো, আমি এখানে একটা বস্তুকে রেখেছি এবং সে বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে ধাক্কা মারছি। দ্যাট মিনস এফ এ পরিমাণ বলে আমি এখানে বস্তুটাকে ধাক্কা মারছি সামনের দিকে। তো ওই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এফ এ পরিমাণ বলটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মান ধরো প্রথমে 0 ছিল, তারপরে তার মানটা হচ্ছে হঠাৎ আস্তে আস্তে বাড়ছে। এর মানে আমাদের এই এফ এ পরিমাণ বলটা একটা ভ্যারিয়েবল বা বলা যায় একটা পরিবর্তনশীল বল। তো আমি যখন এই বলটা সামনে আঘাত করব, মানে ধাক্কা দিবে বল দিয়ে, পেছনের দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা ঘর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা এফ অফ এফ নামে লিখেছি। দ্যাট মিনস এফ অফ এফ মানে হচ্ছে একটা ঘর্ষণ বল যেটা পেছনে কাজ করে, এবং এই ঘর্ষণ বলটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ টোটালি সেলফ অ্যাডজাস্টিং। তার মানে আমাদের এফ এ পরিমাণ বলটা বাড়ার সাথে সাথে আমাদের এফ অফ এফ বা ঘর্ষণ বলের মানটাকে আস্তে আস্তে বাড়ছে, কিন্তু স্টিল আমাদের এখানে দুটো বলের মান সমান ও বিপরীতমুখী। এই জন্য আমাদের বস্তুটা কিন্তু স্থির থাকছে, বা বস্তুটার মধ্যে কোনো গতির সঞ্চয় হচ্ছে না। তাহলে বস্তুটা এখন সরাসরি স্থির থাকছে, তার মানে তার বেগটা 0। একই সাথে বস্তুটা যেহেতু কোনো নিট বল পাচ্ছে না, বা কী বলে এটাকে, লব্ধি বল পাচ্ছে না, তার মানে তার ত্বরণটাও কী হবে, 0। তাহলে এই অবস্থাতে আমি দেখতে পাচ্ছি বস্তুর উপর অবশ্যই ঘর্ষণ বল কাজ করে। তাহলে এই যে ঘর্ষণের একটা ঘটনা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা বস্তুকে মুভ করানোর ট্রাই করি, বা বলা যায় একটা বস্তুকে আমরা সরানোর ট্রাই করি, বাট এই সরানোর ট্রাই করার পরেও কিন্তু বস্তুটা সরতে চায় না বিশেষ একটা ঘর্ষণের জন্য। তো সেটাই হচ্ছে কি আমাদের স্থিতি ঘর্ষণ। তার মানে দেখতে পাচ্ছি স্থিতি ঘর্ষণের যেই বলটা আছে, স্থিতি ঘর্ষণ বল, এটার মান কখনোই ফিক্সড থাকে না, এটার মানটা পরিবর্তন হয়। আমরা বল যত বাড়াবো এর মান ততই বাড়বে। কিন্তু মজার বিষয় হচ্ছে সবসময় বলের সমান বল মানে এই ঘর্ষণ বলটা কাজ করে না। দ্যাট মিনস আমাদের স্থিতি ঘর্ষণ বলের অবশ্যই একটা লিমিটেশন আছে বা লিমিট আছে। তো এই লিমিটের ভেতরে আমি যদি অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করি, দ্যাট মিনস প্রকৃত যে বলটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের বস্তুটা স্থির থাকবে। বাট আমি যদি আমাদের এখানে এফ এ পরিমাণ বলের মানটা আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিই, তখন কিন্তু আমাদের এই বস্তুটা আর স্থির থাকবে না। দ্যাট মিনস সেটা হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বলটাকে ব্রেক করে ফেলবে। তাহলে স্থিতি ঘর্ষণের মেইন কনসেপ্ট হচ্ছে এটা, যখন কোনো ব্লকের মোশন হবার কথা বা বলা যায় গতিশীল হবার কথা তাকে আমি বল প্রয়োগ করেছি কী জন্য, গতিশীল বানানোর জন্য, বাট সে গতিশীল হতে পারছে না। তার গতিশীল হওয়ার যে টেন্ডেন্সিটা, এটাকে বাধা দিচ্ছে একটা ঘর্ষণ বল বা একটা ঘর্ষণ। তো সেটাই হচ্ছে কি আমাদের এখানে স্থিতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণের জন্য শর্ত হচ্ছে কি এই দুটো। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এফ অফ এফ যেটা আছে, এটার একটা ম্যাক্সিমাম মান থাকে, যে মানটা আমাদের অজানা। এবং একই সাথে আমাদের এফ অফ এফ যেটা, এটা একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করে, বা বলা যায় এমন একটা ঘর্ষণ বল যেটার মান প্রতি মুহূর্তে পরিবর্তন হতে পারে আমাদের প্রয়োগকৃত বলের উপর ভিত্তি করে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ। এবং গতীয় ঘর্ষণ জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে আমি যদি একটা বস্তুর তলের উপর আরেকটা বস্তুকে যদি গতিশীল অবস্থায় রাখতে চাই, তাহলে কি হবে, অবশ্যই দুটো বস্তু একে অপরের সাপেক্ষে একটা নির্দিষ্ট আপেক্ষিক বেগ লাভ করবে। তো আপেক্ষিক বেগ থাকা অবস্থায় তাদের মধ্যে যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে কি আমাদের এখানে গতীয় ঘর্ষণ। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে সুন্দরভাবে চলাচল করছে। এর মেইন কারণটা হচ্ছে কি, মেইন কারণটা হচ্ছে একজন মানুষ আমাদের এই বস্তুটাকে সামনের দিকে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করেছেন, যার মান হচ্ছে কি এফ অফ এ। তাহলে এফ অফ এ হচ্ছে কি আমাদের এখানে প্রয়োগকৃত বল, যেটা আমি সামনের দিকে প্রয়োগ করেছি। এবং এই বলটাকে আমি এমনভাবে সেট করেছি যাতে এই বলটার সমান বিপরীতমুখী একটা ঘর্ষণ বল এফ অফ এ পেছনে কাজ করে। বাট এই ঘর্ষণ বল কাজ করার পরেও কিন্তু আমাদের এখানে এফ অফ এ নামক যে বলটা আছে, এটা সুন্দরভাবে সামনের দিকে বস্তুটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে দুটো বস্তু যখন একে অপরের সাপেক্ষে আপেক্ষিক গতিতে মানে আপেক্ষিক বেগ প্রাপ্ত হবে,
অথবা বলতে পারি একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলা শুরু করবে নির্দিষ্ট বেগ নিয়ে বা নির্দিষ্ট গতি নিয়ে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই হচ্ছে কি আমাদের গতীয় ঘর্ষণ বল বা গতীয় ঘর্ষণ। যেমন এখানে দুটো ব্লক কিন্তু ঠিকই চলাচল করছে, দ্যাট মিনস একটা আরেকটার উপর দিয়ে চলাচল করছে, তারপরও তাদের সারফেসটা তুমি যদি দেখো তাহলে সারফেসের মধ্যে অবশ্যই কী আছে, খাঁচকাটা আছে। তার মানে এই খাঁচকাটার মধ্যেও কিন্তু তারা একটা বাধা পাবে, এবং এই বাধা পাওয়ার জন্য তাদের মধ্যে যে বল কাজ করবে সেটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ বল, এবং ওই ঘর্ষণটা হচ্ছে কি আমাদের এখানে গতীয় ঘর্ষণ। এখন এখানে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট কাজ করে। জিনিসটা হচ্ছে, তুমি এখানে যে ঘর্ষণ বলটা দেখতে পাচ্ছ, এই ঘর্ষণ বলের মান কিন্তু একদমই ফিক্সড। তার মানে তুমি একটা বস্তুকে যখন গতিশীল বানাবা, ওই বস্তুর গতি তুমি বাড়াও অথবা কমাও, কোনো সমস্যা নেই। দ্যাট মিনস তুমি ধরে নাও আমাদের ওই বস্তুর বেগটা প্রথমে ছিল হচ্ছে কথার কথা 1 মিটার পার সেকেন্ড, একদম শুরুতে তুমি 1 মিটার পার সেকেন্ড নিয়ে আমাদের এখানে উপরের বস্তুটাকে যাত্রা শুরু করিয়েছ। কিছুক্ষণ পর তুমি উপরের বস্তুটার বেগ করে ফেলে কত, ধরো 100 মিটার পার সেকেন্ড, তার মানে অনেক গতিতে সে সামনে আগাচ্ছে। তারপরও কিন্তু আমাদের উপরের বস্তুটা এবং নিচের তলের মধ্যে যেই গতীয় ঘর্ষণটা কাজ করছে তার মানটা পরিবর্তন হবে না। তার মানে আমাদের এখানে এফ অফ এফ বা ঘর্ষণ বলের যে মানটা আছে এটা সবসময় ফিক্স থাকবে। তার মানে এফ অফ এফের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে কি, ওর মানটা সবসময় ফিক্স থাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমাদের এখানে গতীয় ঘর্ষণ বল যেটা কাজ করছে, দ্যাট মিনস আমাদের একটা নাম দিয়ে, এটা ধরো এটার নাম দিলাম আমি 2 আর এটার নাম দিলাম আমি হচ্ছে 1। তাহলে এফ অফ 1 এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ থাকা অবস্থায় ঘর্ষণ বল, তারপর এফ অফ 2 এটা হচ্ছে গতীয় ঘর্ষণ থাকা অবস্থায় ঘর্ষণ বল। এদের মধ্যে থেকে স্থিতি ঘর্ষণ থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করে তার মানটা বেশি থাকে, এটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে একটা বস্তুকে আমি যখন নাড়াতে যাব বা স্থির অবস্থা থেকে আমি যখন তাকে চলাচল করার উপযোগী করার চেষ্টা করব, তখন যে স্থিতি ঘর্ষণ বল কাজ করে তার মানটা আসলে বেশি হয়। বাট যখনই আমি বস্তুটাকে নাড়িয়ে ফেলেছি, দ্যাট মিনস মুভ করতে পারছি বা বস্তুটাকে আমরা কোনো একটা নির্দিষ্ট বেগে চালাতে পারছি সামনে পেছনে, তখন তাদের মধ্যে মানে ওই বস্তুটা এবং ওই বস্তুর যে সারফেসের উপর বসে আছে তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে বা গতীয় ঘর্ষণ বল যেটা, তার মানটা অবশ্যই কম থাকে। তো এই হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ। তাহলে এদের মধ্যে থেকে আমি যদি আরেকবার লিখি, আমাদের এখানে এফ অফ এফ এটার মান কোনো মানে নির্দিষ্ট থাকে না, তবে এটার যে মানটা থাকে সেই মানটা হচ্ছে যদি ম্যাক্সিমাম হয়, সেই ম্যাক্সিমাম মানটা আসলে এফ অফ এফ টু হচ্ছে বেশি। তার মানে আমি এখানে আসলে স্থিতি ঘর্ষণ অবস্থায় যে বলের কথা বলেছি, যার মানটা বেশি বলেছি, এটা আসলে ম্যাক্সিমাম বলের কথা বলেছি, তোমরা এটা একটু মনে রেখো। তাহলে আমি এখানে সর্বোচ্চ যে পরিমাণ স্থিতি ঘর্ষণ বল পাচ্ছি তার মানটা অবশ্যই গতীয় ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে। এবং এখানে গতীয় ঘর্ষণের জন্য যে বলটা কাজ করে এই বলের মানটা টোটালি ফিক্স থাকে, এর মানটা কখনোই চেঞ্জ হয় না আমি যতই বেগ পরিবর্তন করি না কেন। তারপর বাকি যে দুটো ঘর্ষণ আছে তার মধ্যে একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ আর একটা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। তো আবর্ত ঘর্ষণ বিষয়টা হচ্ছে এরকম, যখন তুমি একটা তল বা সারফেসের উপর কোনো একটা বস্তুকে গড়িয়ে দিবে, দ্যাট মিনস সেটা যদি ঘুরতে ঘুরতে নিচে নামে বা উপরে উঠে বা সামনে আগায়, তাহলে ওই তল এবং ওই ঘূর্ণনশীল বস্তুর মধ্যে যে ঘর্ষণটা কাজ করবে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা গোলগাল বস্তুকে গড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কোনো একটা সারফেসের উপর। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এখানে বস্তুটাকে সামনের দিকে একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করা হয়েছে, ধরো এফ পরিমাণ বল, এবং এই সারফেসটা করেছে কি, এই সারফেসটা বস্তুর গতির ঠিক বিপরীত দিকে ঠিক এই সারফেস বা তল বরাবর একটা নির্দিষ্ট ঘর্ষণ বল অ্যাপ্লাই করেছে, এবং এটাই হচ্ছে কি আমাদের এখানে এফএস বা আবর্ত ঘর্ষণ বল। এখন এই আবর্ত ঘর্ষণটা কিন্তু আমরা যে বস্তুটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছি ওই বস্তুটা সমগ্র সারফেস বা সমগ্র পৃষ্ঠে কাজ করে না। তুমি যদি একটু দেখো, আমি তোমাকে হাইলাইটার দিয়ে মার্ক করে দিই, ধরো তুমি এতটুকু জায়গা দেখো, আমি হলুদ কালারে মার্ক করে দিয়েছি। তো দেখো, যখন আমাদের এই চাকাটা বা বলা যায় কোনো একটা পাথর যেটা হচ্ছে রাউন্ড শেপের, সেটা যখন আমাদের এতটুকু অংশের মধ্যে আসে সারফেসের, কই গেল, হ্যাঁ এবার দেখো, তো যখন আমাদের এতটুকু সারফেসের মধ্যে আসে তখনই কেবল ঘর্ষণ বল তৈরি হয় তার মাঝে, এবং পরবর্তী অংশে আমি যদি বলি এতটুকু অংশে কিন্তু আরেকটা ছোট অংশ এসেছে, আবার এই অংশটা থেকে দেখতে পাচ্ছি আমাদের এই চাকাটার অন্য একটা ছোট অংশ এসে ঘর্ষণ বল তৈরি করছে। তার মানে কোনো একটা বস্তু যখন এরকম ফুটবলের মতো হবে বা বলা যায় কোনো একটা বস্তু যদি চাকার মতো হয়, তাহলে ওই চাকা বা ফুটবলের একটা নির্দিষ্ট ছোট্ট একটা এরিয়া বা ছোট্ট একটা পৃষ্ঠ সেটা শুধুমাত্র এই ঘর্ষণ বলটা অনুভব করে, একই সাথে সম্পূর্ণ তল ওই ঘর্ষণ বলটা অনুভব করে না। এজন্য আমি বলতে পারি আমাদের এখানে এফএস যে মানে এফএস বা ঘর্ষণ বলের যে মানটা থাকে আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে এটার মান মোটামুটি অনেক কম থাকে। এজন্য তুমি দেখবে যখন রাস্তায় তোমরা মোটরসাইকেল চালাও বা বাইক চালাও বা তোমরা যখন চাকার মাধ্যমে গাড়ি চালাও, তখন ওই চাকাটা কিন্তু খুব সুন্দর সামনের দিকে আগায় কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। তার মানে এই ক্ষেত্রে আমাদের চাকা এবং হচ্ছে রাস্তার মাঝে তেমন একটা ঘর্ষণ বল কাজ করে না। এখন
আমরা একটু আগে কিন্তু স্থিতি ঘর্ষণ পড়েছিলাম এবং গতীয় ঘর্ষণ পড়েছিলাম। তো স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের জন্য আমাদের যে ঘর্ষণ বলটা কাজ করে তার তুলনায় আমাদের এখানে আবর্ত ঘর্ষণের যে ঘর্ষণ বলটা তার মানটা অনেক অনেক কম থাকে। তার মানে আবর্ত ঘর্ষণের জন্য আমরা সবচেয়ে কম পরিমাণ ঘর্ষণ বল পেয়ে থাকি। এর মেইন কারণটা হচ্ছে খুবই কম পরিমাণ সারফেস বা খুবই কম পরিমাণ বস্তুর অংশটা আমাদের সারফেসের সাথে একটা ঘর্ষণ তৈরি করে। এছাড়া দেখতে পাচ্ছ যখন আমরা একটা চাকাকে কোনো একটা পৃষ্ঠের মধ্যে দিয়ে এভাবে গড়িয়ে নিয়ে যাই, হতে পারে সেটা ফুটবল, হতে পারে সেটা যে কোনো কিছু যেটা হচ্ছে মোটামুটি গোলগাল শেপের, তখন কিন্তু আমাদের এই ঘটনাটা হঠাৎ ঘটে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এতটুকু অংশ যদি হয় এ, এতটুকু অংশ যদি হয় বি এবং এতটুকু অংশ যদি হয় সি, তাহলে এ বি সি এই তিনটা অংশের মধ্যে বা আমাদের এই তল বা সারফেসের তিনটা অংশের মধ্যে চাকার ছোট্ট ছোট্ট তিনটা অংশ হুট করে আসলো, হুট করে আবার চলে গেল। তার মানে তুমি দেখতে পাচ্ছ এই অংশ বরাবর উপরের দিকে এখানে চাকার একটা অংশ এসেছে, বি অংশ বরাবর এতটুকু এসেছে, সি অংশ বরাবর আমাদের এতটুকু এসেছে। তো এই যে তাদের আসাটা, এটা কিন্তু হঠাৎ আসা এবং হঠাৎ চলে যাওয়া। তাহলে আমি বলতে পারি আবর্ত ঘর্ষণ এটা কিন্তু একটা হঠাৎ ঘটনা বা সাডেন ঘটনা। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণটা খুবই মজার। দেখতে পাচ্ছি একজন মানুষ সাঁতার কাটছে। প্রবাহী ঘর্ষণটার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা বায়বীয় পদার্থ দরকার অথবা একটা তরল পদার্থ দরকার। তো যখন বায়বীয় বা তরল পদার্থের মধ্যে দিয়ে যখন কোনো একটা বস্তুকে আমরা রাখবো, ওই বস্তুটা স্থিরও থাকতে পারে অথবা গতিশীলও থাকতে পারে। যদি বস্তুটা স্থির থাকে অথবা বস্তুটা যদি গতিশীল থাকে, তাহলে ওই বায়বীয় পদার্থটার মধ্যে এবং অথবা ওই কী বলে এটাকে তরল পদার্থের মধ্যে যেই বলটা তৈরি হয় ওই বস্তুটাকে ধরে রাখার জন্য, সেটা হচ্ছে আমাদের এখানে প্রবাহী ঘর্ষণ। তো আমি একটু সহজ করে দিই। দেখো, প্রথমে ধরে নিলাম আমাদের এই মানুষটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মানে পানির মধ্যে ভাসছে। তার মানে মানুষটার বেগ কি? শূন্য। তার মানে মানুষটা পানিতে সাঁতার কাটছে না। তো যখন আমরা এরকম একটা মানুষকে পানি অথবা পানি তো না, পানি বললে আসলে এখানে ঠিক হবে না, এটা হচ্ছে একটা তরল পদার্থ বলতে হবে বা লিকুইড বলতে হবে। তাহলে প্রবাহী ঘর্ষণের জন্য আমাদের কে কে কাজ করে? ফার্স্টে কাজ করে হচ্ছে কোনো একটা লিকুইড, সেকেন্ড যেটা সেটা কাজ করে কোনো একটা এয়ার, বা এয়ার তো বলা যাবে না, গ্যাস বলা যাবে। তাহলে তুমি যদি গ্যাসীয় কোনো একটা পদার্থকে নাও অথবা লিকুইড জাতীয় কোনো একটা পদার্থকে নাও, তার মধ্যে যদি কোনো একটা বস্তুকে স্থির রাখো, তাহলে ওই বস্তুটা এবং এই সলিড কিংবা লিকুইড, সলিড তো না, এটা হচ্ছে লিকুইড বা গ্যাস, এদের মাঝে যেই আকর্ষণ বলটা কাজ করে বা এদের মাঝে যেই ফ্রিকশনটা কাজ করে, ঘর্ষণটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। অথবা তুমি ধরে নিচ্ছ আমাদের এখানে যে মানুষটা সাঁতার কাটছে সে এখন সামনে নির্দিষ্ট একটা বেগ নিয়ে যাচ্ছে, ধরো 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। তার মানে এই মানুষটা যখন এরকম একটা বেগ নিয়ে যাবে, তখন ওই তরল পদার্থ অথবা বায়বীয় পদার্থ মানুষটাকে ঠিক পেছনের দিকে একটা ধাক্কা দিবে এবং সেটাই হচ্ছে কি অবশ্যই তার গতিটা রোধ করার চেষ্টা করবে। এবং এই ধরনের ঘটনাই হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। এবং এই প্রবাহী ঘর্ষণটা আসলে প্রত্যেকটা লেয়ারে কাজ করে। যেমন এই মানুষটাকে তুমি যখন দেখতে পাচ্ছ, সে যখন সাঁতার কাটছে তখন এই মানুষটা পানির নিচে প্রত্যেকটা লেয়ার বরাবর একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করছে। আমি একটু লেয়ারগুলো এঁকে দিচ্ছি। দ্যাট মিনস মোটামুটি প্রত্যেকটা লেয়ার মানে হচ্ছে কি প্রত্যেকটা স্তরে মানুষটা একটা নির্দিষ্ট পরিমাণ বল অ্যাপ্লাই করে। প্রত্যেকটা বল সেমও হতে পারে, আলাদা হতে পারে। আমি ধরে নিলাম এ পরিমাণ বল সে অ্যাপ্লাই করেছে। তাহলে এই যে পানির নিচে প্রত্যেকটা স্তর থাকে বা লেয়ার থাকে, এই লেয়ার বরাবর ঠিক বিপরীত দিকেও আমাদের এই মানুষটা আলাদা একটা বাধাজনিত বল মানে অনুভব করবে। এবং এই বাধাজনিত বলগুলোকেই বলা হচ্ছে কি আমাদের এখানে প্রবাহী ঘর্ষণ। তাহলে খুব সহজ কথায় যদি বলি, যদি কোনো তরল বা বায়বীয় পদার্থের গতিপথে একটা বস্তু স্থিরভাবে থাকে অথবা কোনো একটা বস্তু যদি গতিশীলভাবে থাকে, তাহলে তরল বা বায়বীয় পদার্থ তাকে পেছনের দিকে যে বল অ্যাপ্লাই করে বা তাকে ধরে রাখার জন্য যে বলটা অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে আমাদের এখানে প্রবাহী ঘর্ষণ। আর এখানে প্রবাহী ঘর্ষণটা কিন্তু যে বল তৈরি করে সেটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ বল। এবং এই প্রবাহী ঘর্ষণ বলটা প্রত্যেকটা লেয়ার বরাবর কাজ করবে। এটা এমন না যে কোনো একটা সারফেস বরাবর কাজ করবে। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে যখন আমরা আবর্ত ঘর্ষণ নিয়ে পড়েছি বা স্থিতি ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ নিয়ে যখন পড়েছি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের কেবলমাত্র সারফেসটা একটা বল প্রয়োগ করে, যেটা হচ্ছে ঠিক সারফেস বরাবর থাকে বা পৃষ্ঠতল বরাবর থাকে। বাট যখন তুমি তরল পদার্থের ভিতরে এরকম কোনো একজন মানুষকে ডুবিয়ে রাখবা, তখন এই মানুষটা যদি সাঁতার কাটে, তাহলে ওই মানুষটার দেহের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে প্রত্যেকটা লেয়ার বরাবর ওই তরলের মধ্যে সে বল প্রয়োগ করবে। তো এখানেও তাই ঘটছে। আমাদের এই সাঁতারুটা কিন্তু মোটামুটি অনেকগুলো লেয়ার বরাবর সামনের দিকে বল প্রয়োগ করছে। তার মানে প্রত্যেকটা লেয়ার বরাবর পেছনের দিকে বা প্রত্যেকটি স্তর বরাবর পেছনের দিকে অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এবং মজার বিষয় হচ্ছে প্রবাহী ঘর্ষণের মানও কিন্তু আবর্ত ঘর্ষণ হচ্ছে বেশি হয়ে থাকে। কেননা তুমি যখন পানিতে নামবে তখন সাঁতার কাটার সময় দেখবে তোমাকে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করে সামনে আগাতে হচ্ছে। তার মানে তোমাকে পানি পেছনের দিকে ধরে রাখছে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রবাহী ঘর্ষণের মান যেটা, দ্যাট মিনস প্রবাহী ঘর্ষণ বলের মান যেটা, সেটা অবশ্যই
বেশি থাকবে আবর্ত ঘর্ষণের তুলনায়। তো এবার আমরা একটা চ্যালেঞ্জ দেখে ফেলি, সেটা হচ্ছে কোনটা সহজ। দ্যাট মিন্স আমরা কোনো একটা বস্তুকে যখন টানবো বা পুল করব সেটা কি সহজ, নাকি কোনো একটা বস্তুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিব বা পুশ করব সেটা সহজ। তো তোমরা এই অ্যান্সারটা একটু ট্রাই করার জন্য, এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের এখানে যদি তুমি একটু দেখো তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই ছেলেটা যখন পুল করছে, দ্যাট মিন্স প্রথম ছবিটাতে, তখন তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সে কিন্তু একটা নির্দিষ্ট বল দ্বারা কোনো একটা বস্তুকে পুল করছে বা টানছে, এবং এক্ষেত্রে সে অনুভূমিকের সাপেক্ষে যে পরিমাণ কোণ তৈরি করেছে সেটা ধরে নাও থিটা পরিমাণ কোণ। তাই যদি হয়ে থাকে তাহলে তুমি দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছ ছেলেটা ঠিক এই বরাবর একটা ধাক্কা প্রয়োগ করছে আমাদের বস্তুটার উপর, এবং এখানেও সে এফ পরিমাণ একটা বল প্রয়োগ করো, ধরো এই হচ্ছে আমাদের এফ পরিমাণ বল। তো এখানেও তুমি দেখতে পাচ্ছ অনুভূমিকের সাপেক্ষে কিন্তু সে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করেছে, যেটা হচ্ছে কি ধরে নাও থিটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটা সহজ হবে? তো এটার জন্য আমরা একটা ঘর্ষণ বলের কনসেপ্টটা ইউজ করতে পারি। যেমন দেখতে পাচ্ছ যখন পুল করব বা প্রথম ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর অবশ্যই একটা বলের উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে এফ কস থিটা, এবং ঠিক একইভাবে আমাদের এফ বলটার ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে কি এফ সাইন থিটা। তোমরা জানো কোনো একটা বলের এরকম দুটো উপাংশ কাজ করে, একটা হচ্ছে আমাদের এখানে এফ কস থিটা, আরেকটা হচ্ছে আমাদের এখানে এফ সাইন থিটা। তো এই দুটো বল আমাদের এখানে থাক। ঠিক একইভাবে তুমি দেখতে পাচ্ছ যখন আমরা পুশ করব তখন এক্স অক্ষ বরাবর আমাদের একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি এখানে এফ কস থিটা, এবং এখানে আবার নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর একটা বল কাজ করবে, দ্যাট মিন্স নিচের দিকে আমাদের একটা বল কাজ করবে, এবং সেটা হচ্ছে কি অবশ্যই এফ সাইন থিটা। তার মানে আমরা মোটামুটি এফ বলটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন কথা হচ্ছে আমরা যখন এফ বলটাকে ভাগ করেছি, দেখো তো এই বলগুলোর মধ্যে আমাদের ঘর্ষণ বল আছে না? অবশ্যই আছে, কেননা তুমি দেখতে পাচ্ছ আমাদের এফ বলের একটা উপাংশ হচ্ছে এক্স অক্ষ বরাবর, এবং আমাদের বস্তুর যে সরণ সেটাও কিন্তু এক্স অক্ষ বরাবর হচ্ছে। তো এক্স অক্ষ বরাবর যখন সরণ হবে তখন অবশ্যই আমাদের এই সারফেস বরাবর কিন্তু পেছনের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। যেমন আমি যদি তোমাকে নিচের দিকে দেখাই তাহলে ঠিক এই পেছন বরাবর একটা ঘর্ষণ বল কাজ করে। আবার এখানেও সেম, বস্তুটাকে যেহেতু আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি এক্স অক্ষ বরাবর, তার মানে পেছনের দিকে এই সাইডে একটা ঘর্ষণ বল বা এফএস কাজ করে। তাহলে এখানে এফএসটা দুটো ক্ষেত্রে আমাদের সেম দিক বরাবর কাজ করবে। তাহলে এখন আমি ঘর্ষণ বলটা তোমাদেরকে দেখাই, দেখো। তাহলে ঘর্ষণ বল আমি বলতে পারি এফ কস থিটার ঠিক পেছনে কাজ করে, তাহলে এটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। আবার এখানেও সেম, এফ কস থিটার ঠিক পেছনে কে কাজ করে? এফএস বা ঘর্ষণ বল কাজ করে। তো এখন ঘর্ষণ বল যেদিকেই কাজ করুক না কেন তার মেইন কাজটা হচ্ছে কি গতিটাকে বাধা দেওয়া, বা বলা যায় বস্তুটাকে সামনে নেওয়াটাকে বাধা দেওয়া। তার মানে এফ কস থিটার মেইন সূত্রটা হচ্ছে কি এফএস। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রথম ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমাদের এখানে বস্তুর উপরে আরেকটা জিনিস কাজ করে বা আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে ওজন বল। তো ওজন বল, এবং একই সাথে আমরা বলতে পারি এখানে কি বলে এটাকে, ওজন বলের কথাই আমি যদি বলি তাহলে সেটা কোন দিক বরাবর কাজ করবে? অবশ্যই নিচের দিকে কাজ করবে। তো তুমি দেখতে পাচ্ছ ঠিক এই পয়েন্টে আমাদের বস্তুর নিচের দিকে ডব্লিউ পরিমাণ ওজন বল কাজ করে, এবং এখানেও কিন্তু আমাদের নিচের দিকে ডব্লিউ পরিমাণ ওজন বল কাজ করে। তাই যদি হয়ে থাকে তাহলে এবার বলো আমাদের এখানে পুশ করাটা সোজা নাকি পুল করাটা সোজা? আমার মনে হয় তোমরা ধরতে পেরেছো। আমি যদি তোমাকে সেকেন্ড কেসটা আগে দেখাই, দ্যাট মিন্স পুশের ঘটনা বা ধাক্কার ঘটনাটা যদি আমি দেখাই আগে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে নিচের দিকে দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে এফ সাইন থিটা আর একটা হচ্ছে ডব্লিউ। তাহলে নিচের দিকে যখন দুইটা বল কাজ করবে আমি বলতে পারি নিচের দিকে আমাদের এখানে বল বেশি হবে, এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের যখন আমরা এফ বলটাকে দুই ভাগে ভেঙে ফেলবো তখন কিন্তু আর এফ বলের দরকার নেই। তার মানে আমরা এখানে এই এফ বলটাকে টোটালি কাটা দিতে পারি, কেননা আমরা এখন এফ পরিমাণ বলটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেলেছি। এফ বল যদি নাই থাকে তাহলে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য, মানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে পুশ ছিল, ওই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নিচের দিকে দুইটা বল কাজ করে, এবং এই দুইটা বলের যোগফল হচ্ছে কি আমাদের ওজন বল প্লাস হচ্ছে এফ সাইন থিটা। তো এই দুইটা বলে কি আমাদের নিচের দিকে কাজ করবে, এবং ঠিক এই পাশ বরাবর একটা বল কাজ করে, সেটা হচ্ছে কি এফ কস থিটা, এবং ঠিক পেছনে আমাদের আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে ঘর্ষণ বল বা এফএস। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রের কেস, এবং এই কেস অনুসারে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে নিচের দিকে যেহেতু বেশি পরিমাণ বল কাজ করে, তাহলে আমি বলতে পারি আমাদের বস্তুটার ওজন প্লাস হচ্ছে এফ সাইন থিটা, এরা দুজন মিলে বেশি পরিমাণ মানে বল তৈরি করবে ভূপৃষ্ঠ বরাবর, এবং এই বলের জন্য আমাদের কিন্তু যেই ঘর্ষণটা আছে সেই ঘর্ষণের মানও কি বেড়ে যাবে। তার মানে স্পষ্ট বুঝতে পারছে আমাদের যখন আমরা পুশ করব বা ধাক্কা দিব তখন আমাদের নিচের দিকে যেহেতু ডব্লিউ প্লাস এফ সাইন থিটা চলে এসেছে, এক্সট্রা বেশি পরিমাণ ফোর্স বা বল, তার মানে আমাদের এখানে বস্তুটাকে ঠেলা দিলে তার মধ্যে বেশি পরিমাণ ওজন মানে ঘর্ষণ বল তৈরি হবে, কেননা আমাদের এখানে ওজনের সাথে এক্সট্রা একটা ফোর্স যোগ হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা। এখন আমি যদি প্রথম কেসটা দেখাই, দ্যাট মিন্স পুলের ঘটনা যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের নিচে শুধুমাত্র কাজ করে ডব্লিউ,
উপরের দিকে আমাদের শুধুমাত্র কাজ করে হচ্ছে এফ সাইন থিতা, তার মানে এখানে এফ সাইন থিতা কী করছে, আমাদের ওজনের বিরুদ্ধে কাজ করছে, এবং ঠিক এই পাশে কাজ করছে হচ্ছে আমাদের এফ কস থিতা, এবং তার বিপরীত দিকে কাজ করছে হচ্ছে ঘর্ষণ বল বা এফএস। তাই যদি হয় আমাদের এখানে ঘটনা, তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের ওজন বলটা কিন্তু এখন একটু কমে গেছে, কারণ আমাদের উপরের দিক থেকে এফ সাইন থিটারা কাজ করছে যখন আমরা কোনো একটা বস্তুকে নির্দিষ্ট কোণে টানছি। তাহলে তুমি যখন কোনো একটা বস্তুকে অনুভূমিকের সাপেক্ষে নির্দিষ্ট কোণে টানবে, তখন ওজন বলটাকে কমিয়ে ফেলে আমাদের ওই বলের উলম্ব উপাংশটা, দ্যাট মিনস এফ সাইন থিটাটা। যেহেতু এখানে ওজন বলটা কমে গেছে, তার মানে ভূপৃষ্ঠের সাথে আমাদের এই যে তলটা আছে, মানে এই বস্তুর যে তলটা আছে তার যেই সংস্পর্শটা সেটা কিন্তু কম হবে, দ্যাট মিনস এখানে ঘর্ষণ বলটা কমে যাবে। তাহলে আমি বলতে পারি যখন আমরা পুল করবো কোনো একটা কিছুকে, বা বলা যায় যখন আমরা কোনো একটা কিছুকে উপরের দিক ধরে টানবো, তখন আমাদের ওজন বলের মানটা কমে যাবে, কেননা আমাদের এখানে ডব্লিউ বা ওজনটা কমে গেছে। তো ওজন বল না, এটা হচ্ছে হ্যাঁ ওজন বল তো কমে যাবে, প্লাস পাশাপাশি আমাদের ঘর্ষণ বলটাও কমে যাবে। আর যখন আমরা কোনো একটা বস্তুকে পুশ করবো, তখন ওজনের সাথে সাথে একটা এক্সট্রা বল এখানে যোগ হবে, যেটা হচ্ছে এফ সাইন থিটা, এবং এই এফ সাইন থিটার উপস্থিতির জন্য আমি দেখতে পাচ্ছি ওজন বলটা বেড়ে গেছে, সাথে সাথে আমাদের এখানে যে ঘর্ষণ বলটা আছে তার মানটাও কি অবশ্যই বেড়ে যাবে। তার মানে আমরা কোনো একটা বস্তুকে যখন ধাক্কা দিয়ে সামনে আগাবো বা নিয়ে যাব, তখন আমাদের কষ্ট হবে বেশি, বাট যখন আমরা বস্তুটাকে পুল করবো, দ্যাট মিনস টান দিব একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে উপরের দিক বরাবর, তখন আমাদের কষ্টটা হবে আসলে কম। তার মানে এখানে কোনটা সবচেয়ে সোজা? অবশ্যই পুল করাটা সবচেয়ে সোজা, পুশ করাটা হচ্ছে কঠিন। দ্যাট মিনস কোনো একটা বস্তুকে নির্দিষ্ট একটা কোণে টেনে সামনে নিয়ে যাওয়াটা হচ্ছে সোজা, বাট তুমি যদি ধাক্কা দিয়ে নিতে চাও একটা নির্দিষ্ট কোণে অনুভূমিক বরাবর, তাহলে সেটা কিন্তু কঠিন হবে। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ওজনের তারতম্যের জন্য কিন্তু ঘর্ষণ বলেরও একটা তারতম্য তৈরি হয়েছে। তারপরে আমরা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঘর্ষণ হচ্ছে আমাদের গতির কারণ বা মোশনের কারণ। আমরা এতক্ষণ কি বলেছিলাম যে একটা বস্তুর উপর আরেকটা বস্তু যখন স্লাইড করে চলে যাওয়ার চেষ্টা করে, তখন তাদের মধ্যে গতির বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে এই ঘর্ষণটা। বাট মজার কথা হচ্ছে এই ঘর্ষণটার জন্য কিন্তু আমরা একটা নির্দিষ্ট পরিমাণ মোশন বা গতি পেয়ে থাকি। তো কীভাবে পাই দেখো, আমাদের কনসেপ্টটা হচ্ছে খুবই সহজ। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একজন মানুষ রাস্তায় দৌড়াচ্ছে, তার মানে মানুষটা যেহেতু দৌড়াচ্ছে তার মানে তার মধ্যে একটা গতি কাজ করে, অথবা তার মধ্যে একটা বেগ কাজ করে, ভি পরিমাণ বেগ কাজ করে। তো এই বেগটা হওয়ার মেইন যে রিজনটা সেটা হচ্ছে ঘর্ষণ বল বা ঘর্ষণ। তো কীভাবে আমি একটু দেখাই তোমাকে। যখন এই মানুষটা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে, দাঁড়ানো অবস্থায় কি তার কোনো গতি থাকবে না। তার মানে ধরো মানুষটা রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মানে মানুষটাকে পৃথিবী ডব্লিউ পরিমাণ ওজন বলে টানছে, এবং আমাদের যে সারফেস বা রাস্তার উপর মানুষটা দাঁড়িয়ে আছে সেটাও মানুষটাকে প্রতিক্রিয়া বলে ঠেলছে উপরের দিকে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের মানুষটার মধ্যে কিন্তু মোটামুটি একটা স্থির অবস্থায় কাজ করে, এবং তুমি জানো স্থির অবস্থা আমাদের এখানে স্থিতি ঘর্ষণ কাজ করে। কিন্তু একটু পরে আমি করলাম কি, মানুষটাকে চলানো শুরু করলাম, দ্যাট মিনস মানুষটা হচ্ছে গতিশীল হচ্ছে। মানুষটা যখন গতিশীল হয় তুমি দেখতে পাচ্ছ মানুষটা যখন সামনের দিকে আগায়, তখন পেছনের পাটা সে হচ্ছে একটা ধাক্কা দেয় ভূমি বরাবর, এবং পেছনের পাটাকে তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সে রেখেছে, যে অ্যাঙ্গেল বরাবর সে ভূমিকে ধাক্কা দিচ্ছে বা রাস্তাটাকে ধাক্কা দিচ্ছে। তাহলে তার যে ধাক্কাটা সেটা হচ্ছে অ্যাকশন, এবং এটা একটা নির্দিষ্ট বল, এবং আমি এটাকে এফ বল ধরলাম। তাহলে এফ পরিমাণ বলে সে তার পেছনের পা দিয়ে রাস্তাটাকে ধাক্কা দিল একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা একটা নির্দিষ্ট কোণে। এবং রাস্তাটা কী করবে, রাস্তা তো আর বসে থাকবে না, কেননা তুমি জানো প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। তাহলে রাস্তারও তখন এই মানুষটাকে ঠিক বিপরীত দিকে এই বরাবর একটা ধাক্কা দিবে, এবং এই বরাবর যখন সে রাস্তাটা ধাক্কা দিবে, এই ধাক্কাটিকে অবশ্যই বল, তার মানে আমি বলটাকে ধরতে পারি আর পরিমাণ রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। এবং এই আর পরিমাণ বল যখন এই রাস্তাটা ইউজ করবে এই মানুষটার উপর, তখন আমি দেখতে পাচ্ছি এই আর এর কিন্তু দুটো উপাংশ কাজ করবে। একটা হচ্ছে ধরো তোমার ওয়াই অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ধরো তোমার এক্স অক্ষ বরাবর। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে অ্যাঙ্গেলের যে সিস্টেমটা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা মোটামুটি এখন থিতা হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি ওয়াই অক্ষ বরাবর যে রিয়াকশন ফোর্স কাজ করছে তার উপাংশ হচ্ছে আর কস থিতা, এবং এক্স অক্ষ বরাবর আমি যে রিয়াকশন ফোর্সটা পাচ্ছি সেটা হচ্ছে আর সাইন থিতা। এখন এই দুটো বলের মধ্যে শুধুমাত্র আর সাইন থিতা যেটা, এটা হচ্ছে মানুষটাকে সামনে আগানোর জন্য চেষ্টা করবে। দ্যাট মিনস আর সাইন থিতা যেহেতু ধরো এক্স অক্ষ বরাবর কাজ করছে, বা বলো যে মানুষটা যেদিকে যাচ্ছে সেদিকে বরাবর কাজ করছে, তার মানে আর সাইন থিতাটা শুধুমাত্র মানুষটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আর আর কস থিতা যেটা, সেটা হচ্ছে মানুষটাকে তার ওজনের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল দিবে। এখন আবার ঠান্ডা মাথায় দেখো তো, মানুষটা যখন এফ পরিমাণ বল অ্যাপ্লাই করেছিল আমাদের ভূমির উপর, সেই এফ পরিমাণ বলের কিন্তু আবার দুইটা উপাংশ আছে। তুমি দেখতে পাচ্ছ নিচের উপাংশটা হচ্ছে আমাদের এখানে এফ কস থিতা, এবং পাশের যে উপাংশটা এটা হচ্ছে আমাদের কি এফ সাইন থিতা।
তার মানে আমি বলতে পারলাম আমাদের এই মানুষটা যখন ভূমিতে একটা নির্দিষ্ট কোণে আঘাত করবে পেছনে পা দিয়ে, তখন ওই ফোর্স বা ওই বলটা যেহেতু অ্যাকশন, তার মানে ওরও দুইটা উপাংশ আমরা পাচ্ছি। একটা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর পাচ্ছি, একটা আমি নেগেটিভ এক্স অক্ষ বরাবর পাচ্ছি। এবং যেই বিন্দুটাতে মানুষটা পা দিয়ে ওই ভূমিটাকে স্পর্শ করেছে, তুমি এটাকে চাইলে মূলবিন্দু ধরতে পারো। আমি এখানে বড় একটা পয়েন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এখানে মূলবিন্দু। তাহলে উপরের দিকটা কী হিসেবে কাজ করবে? অবশ্যই পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। এখন দেখো এখানে ফ্রিকশন কীভাবে কাজ করে বা ঘর্ষণ বল কীভাবে কাজ করে। মানুষটা যখন দেখতে পাচ্ছি নেগেটিভ এক্স অক্ষ বরাবর, দ্যাট মিনস এটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। তো নেগেটিভ এক্স অক্ষ বরাবর যখন একটা উপাংশ তৈরি করেছে মানুষটা তার পায়ের মাধ্যমে, পেছনের পায়ের মাধ্যমে, ওই উপাংশের ঠিক বিপরীত দিকে অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করবে। কেননা তুমি জানো ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। তাহলে যেহেতু মানুষটা এই পরিমাণ বলের একটা উপাংশ রাস্তা বরাবর পেছনের দিকে কাজ করছে, তার মানে এই অ্যাপ সাইন থিটার ঠিক বিপরীতে এখানে একটা ফ্রিকশন বা ঘর্ষণ বল কাজ করবে। এবং এই ঘর্ষণ বলটার মান হচ্ছে তুমি ধরে নাও এফএস। এখন তুমি দেখতে পাচ্ছ এই এফএসটা যেদিকে কাজ করছে, আমাদের রাস্তা যে পরিমাণ রিয়াকশন ফোর্স দিয়েছিল বা আর এর মানটা দিয়েছিল, তার একটা উপাংশ দ্যাট মিনস আর সাইন থিটা, সেটাও কিন্তু একই দিক বরাবর কাজ করছে। তার মানে আমি একটু তোমাদেরকে সহজ করে বলি, আমাদের এখানে আর সাইন থিটা এই জিনিসটার জন্য মানুষটা সামনে আগাতে পারে, কেননা এই জিনিসটা আমাদেরকে একটা নির্দিষ্ট বলের উপাংশ দেয় মানুষটার জন্য, যার জন্য মানুষটা সামনে আগাতে পারছে এক্স অক্ষ বরাবর বা পজিটিভ এক্স অক্ষ বরাবর। আবার মানুষটা যখন তার পায়ের মাধ্যমে রাস্তা আঘাত করেছে, তখন তার বলের একটা উপাংশ নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করছিল। তো ওই নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করা এফ সাইন থিটার জন্য একটা ঘর্ষণ বল কাজ করছে সামনের দিকে, সেটা হচ্ছে কি এফএস পরিমাণ ঘর্ষণ বল। এখন তুমি দেখতে পাচ্ছ আর সাইন থিটা যেদিকে কাজ করে, এফএসও কিন্তু সেম একই দিকে কাজ করে। এদের মধ্যে আর সাইন থিটার কাজটা হচ্ছে কি লোকটাকে নির্দিষ্ট একটা বেগে সামনে নিয়ে যাওয়া। আবার তুমি দেখতে পাচ্ছ সেম পরিমাণ বলটাকে আমি যদি বলি সাহায্য করছে কি, অবশ্যই এফএস। কেননা এফএস যেদিকে কাজ করে বা ঘর্ষণ বল যেদিকে কাজ করে, আমাদের এখানে আর সাইন থিটা যেটা, সেটাও কিন্তু একই দিকে কাজ করছে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে আর সাইন থিটা যেটা, এটা মানুষটাকে সামনে নিয়ে যাচ্ছে এবং এই জিনিসটাকে সাহায্য করছে বা সাপোর্ট দিচ্ছে আমাদের এফএস বা ঘর্ষণ বল। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘর্ষণ বলটা কিন্তু মানুষের গতিটাকে আসলে রোধ করছে না, সে আসলে মানুষটাকে সামনে নেওয়ার জন্য সাহায্য করছে। তাই একটা মানুষ যখন পেছনের পা দিয়ে রাস্তাটাকে ধাক্কা মারবে, ওই রাস্তা ওই মানুষটির উপর একটা প্রতিক্রিয়া বল আর দেখাবে, ওই প্রতিক্রিয়া বলেরই একটা উপাংশ আর সাইন থিটা, সেটা হচ্ছে মানুষটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং ওই একই পরিমাণ বলের দিকেই কিন্তু আমাদের এখানে ঘর্ষণ বল বা এফএসটা কাজ করে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ওজন না, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ, যে ঘর্ষণটা আমাদের এই মানুষটার গতির কারণ হিসেবে দাঁড়ায়। তার মানে এখানে যদি শুধুমাত্র একা একা আর সাইন থিটা কাজ করতো, তখন কিন্তু মানুষটা ঠিকঠাক মতো সামনে আগাতে পারতো না। এখানে অবশ্যই আমাদের ঘর্ষণ বলটাও কাজ করছে, যেদিকে আর সাইন থিটা কাজ করছে, সেজন্য আমাদের মানুষটা খুব দ্রুত দৌড়াতে পারছে বা সামনে আগাতে পারছে। এবং আমরা যখন হাঁটাহাঁটি করি রাস্তায় বা দৌড়াদৌড়ি করি, তখনও কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের প্রতিক্রিয়া যে বলটা আছে, দ্যাট মিনস আর, যেটা আমরা রাস্তা থেকে পাই, তো ওই আরের একটা উপাংশ আর সাইন থিটা, সেটা আমাদেরকে সামনে ধাক্কা দিয়ে নিয়ে যায়। একই সাথে আমরা পা দিয়ে আমাদের ওই রাস্তার মধ্যে যে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করি এফ, ওটার একটা উপাংশ এফ সাইন থিটা, ওর বিরুদ্ধে আমাদের এখানে ওজন বল এফএস কাজ করে। সেজন্য আমরা বলতে পারি এফএস যেটা, বা ওজন বল না, এটা হচ্ছে ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বলটা অবশ্যই আমাদেরকে সাহায্য করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমাদের আরেকটা গতির কারণ হচ্ছে এই ঘর্ষণ, সেটা হচ্ছে সাইক্লিং। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ একটা মেয়ে সুন্দর করে সাইকেল চালাচ্ছে এবং এই সাইকেলের মধ্যে খুব ভালো জিনিস কাজ করে, দ্যাট মিনস ঘর্ষণ জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করে। আমি একটু দেখাই, দেখো। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন সাইকেলটা চালাই, আমরা কেবলমাত্র পেছনের যে চাকাটা আছে, এই চাকার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করি প্যাডেলের মাধ্যমে বা বল অ্যাপ্লাই করি। তার মানে আমাদের চেনের মাধ্যমে এই চাকাটা যুক্ত থাকে, তার মানে পেছনের চাকাটাকে আমরা ফোর্স বা বল অ্যাপ্লাই করে ঘোরাই। বাট সামনের চাকাটার মধ্যে আমরা কিন্তু কোনো প্রকার কোনো ফোর্স বা বল অ্যাপ্লাই করি না। তাই যদি হয় আমাদের ঘটনা, তাহলে আমরা যখন প্যাডেল দিয়ে পেছনের চাকাটাকে ঘোরানো শুরু করি, ধরো তুমি সাইকেল চালানো শুরু করেছো, তার মানে তুমি পেছনের চাকাটাকে ঘোরাচ্ছ। পেছনের চাকা ঘোরানো মানে যা, আমাদের এখানে প্রথম কেসে যে মানুষটা দৌড়াচ্ছে, এই মানুষের দৌড়টাও কি তা। তার মানে এই মানুষের পেছনের পা যেভাবে কাজ করে, আমাদের সাইকেলের পেছনের চাকাটাও একইভাবে কাজ করে। তাহলে আমাদের সাইকেলের পেছনের চাকা যদি সেমভাবে কাজ করে, আমি বলতে পারি আমাদের অবশ্যই এই সাইকেলের পেছনের চাকাটা ঠিক এই বরাবর একটা নির্দিষ্ট কোণ করে মানে ভূমিতে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে অ্যাকশন বা ক্রিয়া। এবং এই ফোর্স বা এফের জন্য, ধরো এটা হচ্ছে আমাদের এফ পরিমাণ ফোর্স, ওর জন্য আমাদের পেছনের দিকে কী কাজ করবে, অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ উপাংশ কাজ করবে, যেটাকে আমরা এফ সাইন থিটা বলেছিলাম। দ্যাট মিনস আমাদের আগের কেসে পেছনের পা যে কাজ করতো, এখানে সাইকেলটা ঠিক একই কাজ করে, সাইকেলের পেছনের চাকাটা আর কি।
তাহলে আমাদের এই বরাবর এফ সাইন থিতা কাজ করবে এবং এই এফ সাইন থিতার জন্য খেয়াল করে দেখো আমাদের এখানে ভূমিটাও কিন্তু এফ এর ঠিক বিপরীত দিকে একটা রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল দেখাবে। তো আমি এই বরাবর একটা রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল আর দেখালাম। তার মানে রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলের একটা উপাংশ অবশ্যই সামনের দিকে কাজ করবে এবং সামনের দিকে যেটা কাজ করবে সেটা আমরা আগের যেই টপিকটা দেখতে পাচ্ছি এখান থেকে জানতে পাচ্ছি এটা হচ্ছে আর সাইন থিতা তৈরি হয়েছিল, যদি আমি থিটাটাকে এভাবে রাখি আর কি। তো আমি আর ডিটেলস লিখলাম না, জাস্ট আগের মানে ছবির থেকে দেখতে পাচ্ছ পেছনের পা যে কাজ করছে, আমাদের এখানে সাইকেলের পেছনের চাকাও সেম কাজ করছে। আমরা কি করি, আমরা জাস্ট প্যাডেলের মাধ্যমে এই এফ পরিমাণ বলটাকে অ্যাপ্লাই করি ভূমির দিকে একটা নির্দিষ্ট কোণে। তো এই যদি হয় ঘটনা, তাহলে যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাদের সাইকেলের চাকাটা এফ পরিমাণ বল অ্যাপ্লাই করেছে ভূমিতে, তার জন্য আমাদের একটা উপাংশ এখানে কাজ করে, সেটা হচ্ছে এফ সাইন থিতা। তার মানে এফ সাইন থিতার মেইন কাজটা হচ্ছে কি, এর মেইন কাজটা হচ্ছে আমাদের এখানে একটা নির্দিষ্ট উপাংশ হিসেবে কাজ করা, যেটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করে। এখন যেহেতু সাইকেলের চাকাটা পেছনের দিকে একটা বল কাজ করছে, তার মানে অবশ্যই এর বিপরীতে সামনে একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে ঠিক সামনে বরাবর, দ্যাট মিনস এফ সাইন থিতার ঠিক বিপরীত দিকে বা অপোজিট দিকে আমাদের এদিক বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে সাইকেলের পেছনের জায়গাতে, সেটা হচ্ছে এফএস। ঠিক আগের মতো কনসেপ্ট। এখন দেখতে পাচ্ছি এফএস হচ্ছে একটা ঘর্ষণ বল এবং সেজন্য এই ঘর্ষণ বলটা সামনে কাজ করছে এফ সাইন থিতার বিপরীতে, এবং ও কাকে সাহায্য করছে, আসলে আর সাইন থিতাটাকে সে সাহায্য করছে। তাহলে যখন আমরা পেছনের চাকা চালাবো বা পেছনের চাকাটাকে যখন প্যাডেল দিয়ে ঘোরাবো, তখন আমরা একটা বল পাবো সামনের দিকে, সেটা হচ্ছে এফ এস বা ঘর্ষণ বল, এবং ওর সাথে সাথে আমরা আরেকটা বল পাবো, সেটা হচ্ছে আর সাইন থিতা। তো এই দুটো আমরা এখন কনফার্ম হলাম। কিন্তু খেয়াল করো, পেছনের চাকা বাদ দিয়ে আমরা যদি সামনের চাকার দিকে তাকাই, আমরা কিন্তু সামনের চাকায় কোনো প্রকার কোনো বল অ্যাপ্লাই করিনি। আর তুমি যদি কোনো প্রকার বল অ্যাপ্লাই না করো, কোনো একটা বস্তুকে যদি এমনিতে ঘুরতে দাও, তাহলে সে কী করবে, একটা আবর্ত ঘর্ষণ তৈরি করবে। আর আবর্ত ঘর্ষণ অনুসারে তার ঘর্ষণ বলটা কোথায় কাজ করবে, ঠিক পেছনের দিকে কাজ করবে। তাহলে এই বরাবর তার একটা ঘর্ষণ বল কাজ করবে, ধরো হচ্ছে সেটা এফ এস প্রাইম। তাহলে এফ এস প্রাইমটা হচ্ছে এখানে আবর্ত ঘর্ষণের জন্য একটা বল, আর এফ এসটা হচ্ছে আমাদের সাইকেলের পেছনের চাকাটা পেডালের মাধ্যমে আমি বল অ্যাপ্লাই করেছি বলে তার জন্য তৈরি একটা ঘর্ষণ বল। তাহলে আমরা আলটিমেটলি যদি টোটাল সিনারিওটা লিখি উপরে, তাহলে দেখতে পাচ্ছ সাইকেল চালানো অবস্থায় আমাদের পেছনের চাকার উপর সামনের দিকে কাজ করে হচ্ছে একটা ঘর্ষণ বল, সেটা হচ্ছে এফ এস, এবং সামনের চাকার দিকে পেছন বরাবর একটা আবর্ত ঘর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে এফ এস প্রাইম। এবং এই দুটো বল আমাদের পরস্পর বিপরীতে কাজ করে। এবং এই দুটো বলের মধ্যে আমি তোমাকে বলেছিলাম, তোমার যদি মনে থেকে থাকে তাহলে দেখো, আবর্ত ঘর্ষণ বলের মান কিন্তু অনেক অনেক কম হয়। আমি তোমাকে যখন আবর্ত ঘর্ষণ পড়িয়েছিলাম তখন বলেছিলাম। তাহলে যখন আমাদের আবর্ত ঘর্ষণ বলের মানটা কম হবে, তার মানে এফ এস প্রাইম যেটা, এটা অনেক অনেক কম হয় আমাদের সাধারণ ঘর্ষণ বলের তুলনায়। সেজন্য আমাদের সামনের চাকাটা পেছনের দিকে ঘর্ষণ বল পেলেও সেটা এটাকে ওভারকাম করতে পারে, কেননা আমাদের পেছনের চাকা খুব স্ট্রং একটা ঘর্ষণ বলের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যায় আমাদের এই টোটাল সাইকেলটাকে। তাহলে এই হচ্ছে মজার বিষয় যে সাইকেল চালানোর সময় আমাদের এখানে পেছনের চাকা সামনের দিকে ঘর্ষণ বল কাজ করায় এবং সামনের চাকা পেছনের দিকে আবর্ত ঘর্ষণ বল কাজ করায়। এখন কি হবে যদি আমি সাইকেলটা থামিয়ে দিই? তখন তুমি যখন সাইকেল থামিয়ে দিবে, দ্যাট মিনস তুমি প্যাডেল দিয়ে পেছনের চাকাতে কোনো প্রকার কোনো ফোর্স ক্রিয়েট করছো না, বা এই পরিমাণ বলটা তুমি এখানে মানে পেছনের চাকাতে অ্যাপ্লাই করছো না। যখন তুমি সাইকেলটাকে থামাবে, দ্যাট মিনস থামানো মানে হচ্ছে প্যাডেলটা জাস্ট বন্ধ করে দিবে। প্যাডেল চালানো বন্ধ করে দিলে আমাদের এখানে এফ বল যেটা, এটা টোটালি ভ্যানিশ হয়ে যাবে। তার মানে তুমি যখন প্যাডেল চালানো বন্ধ করে দিবে, আমরা এখানে পেছনের চাকার উপর কোনো বল পাবো না, দ্যাট মিনস আমাদের পেছনের চাকার উপর ক্রিয়েট করা বলটা শূন্য হয়ে যাবে। আর যদি আমরা পেছনের চাকার বলটা শূন্য করে ফেলি, তাহলে আমাদের এখানে এফ সাইন থিতা যেটা ছিল এবং এফ কস থিতা যেটা ছিল, সবাই কী হয়ে যাবে, অবশ্যই শূন্য হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের ওই বলের উপাংশগুলো শূন্য হয়ে যাবে। তাই যদি হয়, বলের উপাংশ শূন্য যদি হয়, তাহলে এফ এস এটা কি আর পেছনে কাজ করবে, মানে সামনে কি কাজ করবে? এটা কিন্তু আর তখন সামনে কাজ করবে না, কেননা তখন আমাদের পেছনের চাকাটা সাধারণ সামনের চাকার মতো কাজ করবে। দ্যাট মিনস আমাদের সামনের চাকা তখন যেহেতু কাজ করছে কোনো বল ছাড়া, নর্মাল ঘুরছিল, পেছনের চাকাটাও তখন নর্মাল একটা চাকার মতো কাজ করবে, যেটা ঘুরে বেড়াচ্ছিল, দ্যাট মিনস ঘুরছিল এখনও। তো তুমি সাইকেলের প্যাডেল থামানোর পরও কিন্তু তুমি দেখবে পেছনের চাকাও ঘোরে, সামনের চাকাও ঘোরে, বাট এক্ষেত্রে আমাদের দুইটা চাকাই কিন্তু স্বাভাবিক অবস্থাতে ঘুরছে, আমরা কোনো চাকার উপর কোনো বল প্রয়োগ করিনি। তাহলে পেছনের চাকা যেহেতু এফ কস থিতা হারিয়ে ফেলেছে, এফ সাইন থিতা হারিয়ে ফেলেছে, টোটাল এফটাকে যেহেতু হারিয়ে ফেলেছে, তার মানে আমাদের এখানে পেছনের চাকার জন্য এফ এস যেটা, এটা আর সামনে কাজ করবে না। এটা এখন কি করবে, ঠিক এটা একটা আবর্ত ঘর্ষণের মতো পেছনে কাজ করবে। দ্যাট মিনস এই মুহূর্তটাতে আমাদের সাইকেলের চাকার
পেছনের দিকটা, দ্যাট মিন্স পেছনের চাকা, পেছনের দিকে একটা আবর্ত ঘর্ষণ বল অনুভব করে, যেটাকে আমরা এফ ডাবল প্রাইম লিখতে পারি। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমরা যখন সাইকেলের প্যাডেলের কোনো প্যাডেল মারবো না, বা বলা যায় যখন আমরা প্যাডেল চালাবো না, ওই মুহূর্তটাতে আমি বলতে পারি আমাদের পেছনের চাকাটা একটা সাধারণ চাকার মতোই কাজ করবে, এবং ওই চাকাটা যখন ঘুরে যাবে তখন ঘোরার সময় তার পেছনের দিকে একটা আবর্ত ঘর্ষণ বল অনুভব করবে, যেটা হচ্ছে এফ ডাবল প্রাইম। তাহলে আমি এটাকে একটু ভিন্ন কালারে লিখছি। আমাদের এখানে এফ ডাবল প্রাইমটা তখনই কাজ করবে যখন আমরা প্যাডেল দিয়ে পেছনের চাকায় এফ পরিমাণ বলটা অ্যাপ্লাই করব না। তো তখন আমাদের ছবিটা কেমন হবে? তখন আমাদের ছবিটা হবে এরকম, সামনের চাকাটা পেছনের দিকে এফ প্রাইম বল অনুভব করবে, আর পেছনের চাকাটা পেছনের দিকেও এফ ডাবল প্রাইম বল অনুভব করবে। তার মানে এক্ষেত্রে আমরা যদি প্যাডেল অনেকক্ষণ ধরে না চালাই, তাহলে এই ঘর্ষণ বলটা আস্তে আস্তে সাইকেলটাকে থামিয়ে দেবে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে সাইকেলের দুইটা চাকা আছে, এরা কিন্তু এখন পেছনের দিকে বল অনুভব করছে প্যাডেল না চালানোর ফলে। তারপরে একটা সময় পর আমাদের এই সাইকেলটা টোটালি স্টপ হয়ে যাবে, কারণ এই ঘর্ষণ বলটা তখন বিজয়ী হবে দুইটা চাকার উপর। তাহলে এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গতির মেইন কারণটা হচ্ছে কি এখানে ঘর্ষণ, দ্যাট মিন্স এফ যেটা ছিল এটা শুধুমাত্র আমাদের পেছনের চাকাটাকে সামনের দিকে ঠেলে নেওয়ার জন্য সাহায্য করে। তার মানে ঘর্ষণ যে সবসময় গতি রোধ করে, এই কনসেপ্টটা টোটালি ভুল। ঘর্ষণের ফলে আমরা বলতে পারি কোনো একটা বস্তু সামনে যেতে পারে বা কোনো একটা বস্তু গতিশীল হতে পারে। এখন আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা গাড়ি চুপচাপ বসে আছে। তো গাড়িটাকে আমরা যখন চলা শুরু করলাম, তখন গাড়ির উপরে থাকে কিছু বস্তু, সেগুলো গাড়ির সাথে সাথে চলতে থাকলো। তার মানে একটা গাড়ির উপর যখন আমরা কোনো একটা বস্তুকে বা অনেকগুলো বস্তুকে যখন বেঁধে না রেখে রাখি, তখন গাড়িটা যদি একটা নির্দিষ্ট বেগপ্রাপ্ত হয়, যদি গাড়িটার একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন বা ত্বরণ থাকে, তখন কিন্তু আমাদের ওই বস্তুগুলো গাড়ির সাথে সাথে সামনের দিকে আগায়। এর মেইন রিজনটা হচ্ছে কি ঘর্ষণ বল। তার মানে দেখতে পাচ্ছ যদি আমাদের এখানে বস্তু এবং গাড়ির মাঝে কোনো ঘর্ষণ বল না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই বস্তুগুলো পিছলে পেছনের দিকে পড়ে যেত। বাট এখন দেখতে পাচ্ছি কি গাড়িটা একটা নির্দিষ্ট ত্বরণে চলছে, বস্তুগুলো সামনের দিকে ঠিক একই পরিমাণ ত্বরণে চলছে। তার মানে উপরে থাকা এই বস্তুগুলো কি সেম পরিমাণ বেগপ্রাপ্ত হচ্ছে। তাহলে আমি বুঝতে পারলাম যে যদি গাড়ির মধ্যে এবং এই বস্তুগুলোর মধ্যে যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে কখনোই বস্তুগুলো এভাবে ট্রাভেল করতে পারতো না, এবং এই বস্তুগুলো ট্রাভেল করছে বা গতিশক্তি সম্পন্ন হচ্ছে কেবলমাত্র আমাদের এখানে এই ঘর্ষণ বলের জন্য। তাহলে অবশ্যই আমরা বলতে পারি ঘর্ষণ বলই হচ্ছে কি আমাদের গতির মেইন কারণ। তারপরে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ঘর্ষণের অনেকগুলো সুবিধা এবং অসুবিধা হচ্ছে, তো সেগুলো নিয়ে আমরা এখন একটু জানি। তো এখন ঘর্ষণে যদি আমি সুবিধা নিয়ে বলি তাহলে বলে শেষ করা যাবে না, বাট অসুবিধার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা জাস্ট বলতে পারি। তো দেখো, আমরা সুবিধার ক্ষেত্রে তো সব কিছু বলতে পারবো না, আমরা সিম্পলি তোমাদেরকে কয়েকটা জিনিস জানাবো। ফার্স্ট কথা হচ্ছে আমরা যে লেখালেখি করি বা আমরা যে রাইটিং করি বা লিখি, এটা কিন্তু সম্পূর্ণরূপে ঘর্ষণের উপর নির্ভর করে। যখন তুমি তোমার কলমটাকে ইউজ করে কোনো একটা খাতার মধ্যে লিখতে যাবে, তখন তোমার কলমে যে নিবটা আছে তার সাথে কিন্তু খাতার একটা ঘর্ষণ তৈরি হবে। তো এই ঘর্ষণটা যদি না থাকতো তাহলে তোমরা কখনোই লেখালেখি করতে পারতে না। তারপর একটা মেইন বিষয় হচ্ছে কি আমরা যে হাঁটাহাঁটি করি, যেটা আমি অলরেডি তোমাকে দেখিয়েছি, এই হাঁটাহাঁটি করার জন্য সম্পূর্ণরূপে ঘর্ষণটা দায়ী। যদি আমাদের মহাবিশ্বে ঘর্ষণ না থাকতো তখন আমরা কিন্তু হাঁটতে পারতাম না, একটা জায়গায় বারবার চলাচল করতাম। তারপর আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমরা এই মহাবিশ্বে যত ধরনের কাজ করি বা ওয়ার্ক ডান করি, প্রত্যেকটাই হচ্ছে ঘর্ষণের জন্য হয়। এবং যদি কোনো ঘর্ষণ না থাকতো তাহলে তোমার কৃতকাজের পরিমাণটা থাকতো 0 জুল বা 0 জুল। তাহলে তুমি পৃথিবীতে যেই ধরনের কাজ করো না কেন, প্রত্যেকটা কাজ হয়ে থাকে ঘর্ষণের জন্য। তারপরে আমি বলতে পারি তোমাদের শরীরে যে কাপড় চোপড়গুলো লেগে থাকে, বা তোমরা যখন কোনো একটা খাটের উপর শোয়ার পর গায়ের উপর কম্বল বা কাঁথা টেনে দাও, তখন এই কম্বল বা কাঁথা কিন্তু পিছলে পড়ে যায় না একমাত্র ঘর্ষণের জন্য। তার মানে আমি বলতে পারি আমাদের মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু একে অপরের সাথে যে লেগে থাকার প্রবণতা বা টাচ করার যে প্রবণতা, এটার জন্য দায়ী হচ্ছে আমাদের ঘর্ষণ। তাহলে ঘর্ষণের জন্য কি হয়, আমরা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুকে একদম ইন্টারঅ্যাক্ট করতে পারি বা লাগিয়ে রাখতে পারি একমাত্র ঘর্ষণের কারণে। তারপর আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমরা তো জানি যে আমাদের মহাবিশ্বে আমরা চাইলে বলকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি, বা খুব সহজভাবে বলতে পারি আমরা যে মোশন বা গতির কথা বলি, এই গতিটাকে কিন্তু আমরা একটা অবজেক্ট বা বডি থেকে বা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে নিয়ে যেতে পারি। যেমন ধরো তুমি এ নামক বস্তুটাকে ধাক্কা দিয়েছো, সেটা আবার বি নামক বস্তুকে ধাক্কা দিল। তাহলে একে ধাক্কা দেওয়ার পর সেটা যদি বিকে ধাক্কা দেয়, তার মানে এ প্রথমে গতিশীল হয়েছে, তারপর বি কিন্তু গতিশীল হয়েছে। তাহলে এই যে আমরা গতিটাকে বা বলটাকে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ট্রান্সফার করছি বা পাঠিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণটা সম্ভব হয় কেবলমাত্র ঘর্ষণের জন্য। তার মানে আমি যদি এখানে দুইটা জিনিস বলি, একটা হচ্ছে ফোর্স বা বল, একটা হচ্ছে মোশন বা গতি,
এই দুটা জিনিসের যে ট্রান্সফার বা বলা যায় যে চলন, এই চলনটা হয় শুধুমাত্র ঘর্ষণের কারণে। যদি দুটো বস্তুর মধ্যে কোনো ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু গতি চলাচল করতে পারতো না, বলও কিন্তু চলাচল করতে পারতো না। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয় ঘর্ষণের জন্য। এছাড়া ঘর্ষণ নিয়ে আমরা আরও অনেক কিছু বলতে পারি, যেমন কাঠের মধ্যে আমরা স্ক্রুকে পুঁতে রাখতে পারি, তারপর বিভিন্ন বেল্টের মাধ্যমে যন্ত্রপাতি ঘোরাতে পারি, তারপর হচ্ছে মাটিতে মইকে ঠ্যাস দিয়ে রাখতে পারি যাতে আমরা মই ইউজ করে ছাদে উঠে যেতে পারি, তারপর হচ্ছে দেয়াশলাই হতে আগুন পাওয়া, তারপর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের কথা যদি বলি, গিটার, সেতারা বা একতারা, দোতারা, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ঘর্ষণ কাজ করে। এবং ঘর্ষণের জন্য কিন্তু আমরা ব্রেক চেপে গাড়িকেও থামাতে পারি বা কোনো একটা গাড়ির যে চলন সে চলাটাও তৈরি করতে পারি। তো এই জন্য আমি বলতে পারি যে সুবিধা আসলে অভাব নাই, আমরা ইনফিনিটি লেভেলের সুবিধা পাই ঘর্ষণ থেকে। অসুবিধার ক্ষেত্রে এখানে কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে যখন আমাদের কোনো একটা মেশিনের মধ্যে বা যন্ত্রের মধ্যে ঘর্ষণ তৈরি হয় তখন কিন্তু সে কিছু পরিমাণ হিট বা তাপ তৈরি করে, এবং মেশিনের বিভিন্ন পার্ট বা বলা যায় বিভিন্ন অংশের মধ্যে যখন হিট বা তাপ তৈরি হয় তখন এটাই আসলে লস হিসেবে কাউন্ট করা হয় বা ক্ষয় হিসেবে কাউন্ট করা হয়। তার মানে ঘর্ষণের জন্য কোনো একটা মেশিনের যে কার্যক্ষমতা সেটা কিন্তু কমে যায়। আবার একটা মেশিনের মধ্যে যখন কন্টিনিউয়াসলি এরকম ঘর্ষণ কাজ করে তখন কিন্তু মেশিনের যেই নির্দিষ্ট সাইজ এবং শেপ সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। তার মানে সেখানেও কিন্তু একটা লস তৈরি হয়, তাহলে মেশিনটা কিন্তু তখন আর আগের মতো কাজ করতে পারবে না। তারপর তুমি যদি কোনো একটা জায়গায় যেতে চাও, তোমার রাস্তাটা যদি হয় অনেক বেশি পরিমাণ ঘর্ষণযুক্ত, তখন তুমি কিন্তু সহজে সেখানে যেতে পারবে না। তার মানে তোমার যে এনার্জি বা কাজের যে ক্ষমতা, সে কাজটাকে কিন্তু সে কমিয়ে দিচ্ছে। তার মানে এই ওয়ার্কের মধ্যে সে একটা লস বা ক্ষয় তৈরি করছে। তাহলে আমি বলতে পারি আমাদের মহাবিশ্বে যেমন কাজের জন্য দায়ী হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণ না থাকলে যেহেতু কাজ হতো না, আবার ওই কাজের মধ্যে যে ক্ষয়টা হয় বা লসটা হয় সেটার জন্য দায়ী কি? ঘর্ষণ। তাহলে তুমি চাচ্ছ যে তুমি 10 জুল পরিমাণ কাজ করবে, তুমি হাঁটতে পারো অথবা কোনো একটা কাজ করতে পারো, যে কোনো একটা কাজ, কিন্তু এই লস হওয়ার ফলে তোমার কাজটা হয়ে গেল ধরো 7 জুল। তার মানে এই যে তোমার 10 জুল পরিমাণ কাজ, এই কাজটা হয়েছে একমাত্র ঘর্ষণের জন্য, কেননা ঘর্ষণ না থাকলে আমরা জানি যে কোনো প্রকার কোনো কাজ হয় না। আবার এই কাজের ফলে যে লসটা তৈরি হয়েছে, এই লসটা কিন্তু হয়েছে তোমার ঘর্ষণের জন্য। তাহলে তুমি এখানে যে এক্সট্রা 3 জুল পরিমাণ ক্ষয় করে ফেলে তোমার কাজের, এই 3 জুলটা শুধুমাত্র তৈরি হয় ঘর্ষণের জন্য। তার মানে আমি বলতে পারি ঘর্ষণের যেমন সুবিধাও আছে, অসুবিধাও কিন্তু আছে। এখন কথা হচ্ছে তুমি কিভাবে ঘর্ষণটাকে কমাতে পারো বা পরিবর্তন করতে পারো সেটা। তাহলে চলো আমরা এখন দেখে নিব যে কিভাবে ঘর্ষণের মানটা পরিবর্তন করা যায়। প্রথম যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কোনো একটা যন্ত্রকে একদম পলিশ করে ফেলতে পারো। পলিশ মানে হচ্ছে একদম মসৃণ করে ফেলতে পারো। যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল বা ধাতুকে আমরা কি করছি, টোটালি পলিশ করে ফেলেছি বা মসৃণ করে ফেলেছি। কেননা তুমি যত বেশি পরিমাণ কোনো একটা তলকে বা প্লেনকে মসৃণ করবে তত বেশি পরিমাণে এখানে ঘর্ষণ হওয়ার চান্স কমে যাবে। তার মানে আমরা প্রথম কাজটা হচ্ছে কি, মসৃণকরণ বা পলিশের মাধ্যমে আমরা ঘর্ষণটাকে কমাতে পারি বা পরিবর্তন করতে পারি। তারপর খেয়াল করে দেখো আমরা এখানে একটা নির্দিষ্ট ইঞ্জিন দেখতে পাচ্ছি, গাড়ির ইঞ্জিন, এবং এই ইঞ্জিনের মধ্যে কিছু পরিমাণ লুব্রিকেট বা তেল ঢালা হচ্ছে। তো যখন তুমি এরকমভাবে লুব্রিক্যান্ট বা তেল ঢালবে কোনো একটা ইঞ্জিনের মধ্যে, তেল কিন্তু অনেক পিচ্ছিল, তখন আমাদের ইঞ্জিনের যে গতি সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। তার মানে ইঞ্জিনের মধ্যে যে লসটা ছিল সেই লসটা কিন্তু কমে যাবে বা ক্ষয়টা কমে যাবে। তাহলে আমরা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করতে পারি বা বলা যায় বিভিন্ন ধরনের লুব্রিকেশন করতে পারি কোনো একটা যন্ত্রের মধ্যে, তখন আমাদের ঘর্ষণের মানটা কমে যাবে। এবং আরেকটা ওয়ে হচ্ছে কি ঘর্ষণটা কমানোর, সেটা হচ্ছে তুমি বল বিয়ারিং ইউজ করতে পারো। খেয়াল করে দেখো আমরা এখানে একটা বিয়ারিং ইউজ করেছি কোনো একটা যন্ত্রের মধ্যে। বিয়ারিংয়ের মেন যে কাজটা সেটা হচ্ছে সে খুব সুন্দরভাবে বা মসৃণভাবে কোনো একটা জিনিসকে ঘোরাতে পারে। তো যখন তোমার ইঞ্জিনের মধ্যে কোনো বিয়ারিং থাকবে না, তখন সে যখন ঘুরবে তখন তার মধ্যে একটা লস তৈরি হবে বা ক্ষয় তৈরি হবে। বাট তুমি যখন কোনো একটা বিয়ারিং ইউজ করবে বা বল বিয়ারিং ইউজ করবে, তখন খুব সুন্দরভাবে মসৃণ ওয়েতে তোমার ইঞ্জিনটাকে সে ঘোরানোর জন্য সাহায্য করবে। তাহলে তুমি বল বিয়ারিং ইউজ করেও ঘর্ষণের মানটা পরিবর্তন করতে পারো। এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে, যেমন তুমি যদি ভালোভাবে কোনো একটা ম্যাটেরিয়ালকে সিলেক্ট করো তোমার যন্ত্র বানানোর জন্য, তাহলে ওই ম্যাটেরিয়ালটার মধ্যেও কিন্তু ঘর্ষণ বল কম কাজ করে। যেমন তুমি এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করলে তোমার কোনো একটা মেশিন বা যন্ত্র বানানোর জন্য, যার মধ্যে অনেক বেশি পরিমাণে ঘর্ষণ কাজ করে, তো ওরকম ম্যাটেরিয়াল তো তোমার ইউজ করার দরকার নেই, তাই না? তো তুমি যখন ম্যাটেরিয়াল বা ওই উপাদানটা চেঞ্জ করে ফেলবে কোনো একটা যন্ত্র বানানোর ক্ষেত্রে, তখন সেক্ষেত্রেও কিন্তু ঘর্ষণ মানটা কমে যাবে। তারপর তুমি আরও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার স্পেসিফিক সাইজ এবং শেপ নিয়ে কোনো একটা যন্ত্রকে বানাতে পারো। দ্যাট মিনস তুমি এমন কোনো যন্ত্র নাও বানাতে পারো যার মধ্যে বেশি পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে। তো সেক্ষেত্রে এটা তোমার সম্পূর্ণ ওরকম মানে তোমার ইচ্ছা, কেননা আমরা এখানে বলতে পারি যে নির্দিষ্ট ধরনের সাইজ এবং শেপ যদি ইউজ করি তাহলে কিন্তু ঘর্ষণ বলটা কমানো সম্ভব। তো এই হচ্ছে কয়েকটা পরিবর্তন ঘর্ষণ বলের মান, এবং এই প্রত্যেকটা পরিবর্তন কিন্তু আমরা ইউজ করতে পারি যে কোনো একটা ঘর্ষণের মান কমানোর জন্য।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।